ওয়েলকাম টু ম্যাথোলজিক্যাল হাইড্রোডাইনামিক্স লেকচার 3। আজকে আমরা চ্যাপ্টার 1 পড়ব, কিনেমেটিক্স অফ ফ্লুইডস ইন মোশন। সো তোমাদের আমি কিন্তু ইন্ট্রোডাকশন ক্লাস করাইছি হাইড্রোডাইনামিক্সের উপর, মোটামুটি একটা ধারণা দেওয়ার জন্য, ঠিক আছে? এবং ওই সকল ধারণা থেকে তুমি জানো ভালো করে যে আমাদের গতিশীল তরল পদার্থের আচরণ আমরা অধ্যয়ন করি হাইড্রোডাইনামিক্সে, ঠিক আছে? সো গতিশীল তরল পদার্থের এমন একটা তরল পদার্থ যেটা গতিশীল তরল পদার্থ কিন্তু অবশ্যই প্রবাহী পদার্থ, কারণ জানো গ্যাসীয় এবং তরল পদার্থকে প্রবাহী পদার্থ বলা হয়, কারণ তারা প্রবাহ হয় তাদের, ঠিক আছে? সো আমরা হাইড্রোডাইনামিক্সে শুধুমাত্র গতিশীল তরল পদার্থের আচরণ অধ্যয়ন করি। সো এইখানে কি বলছে দেখো, চ্যাপ্টারের নাম হচ্ছে কিনেমেটিক্স অফ ফ্লুইডস ইন মোশন। সো গতিশীল প্রবাহী, অর্থাৎ গতিশীল প্রবাহী পদার্থের স্মৃতিবিদ্যা। এর মানে কি জানো? দেখো, এই যে আমাদের গতিটা, প্রবাহী পদার্থের যে গতিটা বা তরল পদার্থের যে গতিটা, এই গতিটা তো এমনি এমনি আসে না, এখানে অবশ্যই বল প্রয়োগ করা হয়েছে, ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে, ঠিক আছে? সো কিনেমেটিক্সে আমরা এই চ্যাপ্টারে আমরা কি করব? আমরা এই ফোর্সটাকে নিয়ে স্টাডি করব না। হ্যাঁ, আমরা জানি ফোর্সের কারণে গতি পাওয়া গেছে এখানে, কিন্তু ফোর্সটাকে নিয়ে আমরা স্টাডি করব না, আমরা ফোর্সের কারণে হওয়া গতিটাকে নিয়ে স্টাডি করব, এতটুকুই। সো দেখো কি বলছে ডেফিনিশনে, বলছে কিনেমেটিক্স হচ্ছে কি, সৃষ্টির কারণ অনুসন্ধান ব্যতি রেখে গতিশীল প্রবাহের আচরণ ও বৈশিষ্ট্যের অধ্যয়নই স্মৃতিবিদ্যা। মানে এখানে আমরা ফোর্সটাকে কনসিডার করব না। সো বলকে বাদ রেখে শুধু প্রবাহের গতির আচরণ ও বৈশিষ্ট্যের অধ্যয়নই স্মৃতিবিদ্যা। আশা করি বুঝাতে পারছি এখানে কি করব। এখানে ফোর্স থাকবে না, ফোর্স নিয়ে কিছুই থাকবে না, ওকে? ফোর্সে কোনো টার্ম থাকবে না, ফোর্স নিয়ে কোনো ম্যাথও থাকবে না এই চ্যাপ্টার। এর জন্য এই চ্যাপ্টারের নাম হচ্ছে কিনেমেটিক্স অফ ফ্লুইডস ইন মোশন। আচ্ছা, এবং আমি আরো অনেক কিছু পড়াইছি যেগুলো আমি একটু মনে করে দিতে চাই, যে আমাদের কঠিন বস্তুর গতি আর প্রবাহী পদার্থের, কঠিন পদার্থের গতি আলাদা, প্রবাহী পদার্থের গতিটা একটু আলাদা। রিজনটা বলা হয়েছে, তোমরা অবশ্যই ইন্ট্রোডাকশন ক্লাস দেখবা। তা আমি একটু বলে দিই এখানে, যে কঠিন বস্তুতে কিন্তু তুমি যখন বল প্রয়োগ করবা, যেহেতু তোমার এইসব কণার মধ্যকার আন্তঃসংযোগ শক্তিটা বেশি, ঠিক আছে? তো তখন আমি যদি বল প্রয়োগ করি তখন কি হবে, শুধু ধর আমি যদি এইখানে বল প্রয়োগ করি শুধু এই কণার উপরে, তখন এমন না শুধু এই কণাটা সামনে যাবে, না, এই আশেপাশে যে কণাগুলো আছে ওরাও কিন্তু সামনে যাবে, কারণ ওদের মধ্যকার যে আন্তঃসংযোগ বলটা এটা অনেক বেশি। যেখানে তরল পদার্থ বা বায়বীয় পদার্থের কণাগুলো কিন্তু দূরে দূরে থাকে, কারণ হচ্ছে তাদের মধ্যে আন্তঃসংযোগ বলটা কম। তো তুমি যখন এখানে বল প্রয়োগ করবা, এই কণাটা গতিশীল হলো, এবং এর কারণে কিন্তু এই কণাটা গতিশীল হবে, এই কণাটা হবে, এবং ওদের গতির দিকটা বা এই যে বেগ পেলো এখন, বল প্রয়োগ করলা কি হবে, সরণ হবে, সরণ হইলে বেগ পাবো আমরা এখানে, তাই না? সেই যে বেগের দিকগুলো আলাদা আলাদা হবে, ওদের বেগগুলো আলাদা আলাদা হবে, কারো গতি বেশি কারো গতি কম, এই কাজগুলো এখানে হবে, ঠিক আছে? সো এরকম কিন্তু এখানে হচ্ছে, এই যে এক একটা পার্টিকেলের বেগ ডিফারেন্ট, বেগের দিকও ডিফারেন্ট, এদেরকে সম্মিলিতভাবে আমরা ফ্লো বলি, যে এটা গতি না, এটাকে আমরা ফ্লো বলে থাকি তখন, যে তরল পদার্থের ফ্লো বা প্রবাহ হচ্ছে, ঠিক আছে? ক্লিয়ার? কারণ এখানে কোনো স্পেসিফিক একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে যাচ্ছে না বস্তুটা, যেখানে কঠিন পদার্থ কিন্তু এমন
এ পয়েন্ট থেকে বি পয়েন্টে গেছে, তখন আমরা খুব ইজিলি সবকিছু বের করতে পারতেছি। বাট তরল পদার্থ এভাবে কাজ করে না। ঠিক আছে? এটা মনে হবে কি যেন আকারে পরিবর্তন আসতেছে, আরো ছড়াই যাচ্ছে, ডিফর্ম হচ্ছে। এগুলো আমরা পরে আসছি হাইড্রোডাইনামিক্সে ইন্ট্রোডাকশন ক্লাস। আমরা এই চ্যাপ্টারটা পড়ি এবং আমি এখানে পিডিএফ দেখিয়ে পড়াবো, তোমরা পিডিএফ ফলো করে পড়বা। ঠিক আছে? পিডিএফটা তুমি, আমি যেই পেজগুলা বুঝায় পড়াবো ওইগুলো তো ভালো করে পড়বাই, আর যেগুলো আমি স্কিপ করে যাবো যে পেজগুলো, ওইগুলো তোমরা রিডিং করে নিবা। ঠিক আছে? তোমার সামনে আগাই। আমরা কিন্তু পার্টিকেল নিয়ে বলছি কথা, যে এই যে প্রবাহ পদার্থের কিন্তু প্রত্যেকটা পার্টিকেল থাকে, কঠিন পদার্থের পার্টিকেল থাকে। সে পার্টিকেলটা কি হবে, কেমন ভাবে সংজ্ঞায়িত করবো আমরা বা ডিফাইন করব পার্টিকেলকে। ঠিক আছে? একটা প্রবাহী পদার্থের বা প্রবাহ পদার্থের পার্টিকেল বা কণা কি হয়। পার্টিকেলকে এই কয়েকটা নামে ডাকা যায় বাংলাতে। সো আমরা দেখাই। সো আমি বলে নিই, একটা পানির অণু, অনেকে মনে করতো পার্টিকেল মানে এখানে অণু। তাহলে অণু যদি তুমি চিন্তা করো তাহলে কেমন হবে, এটা কি ঠিক হবে কিনা? পানির একটা অণু কি হয়, একটা অক্সিজেন এবং দুইটা হাইড্রোজেন মিলে একটা পানির অণু তৈরি হয়, তাই না? এইটাকে একটা পার্টিকেল বলতে পারবো কিনা আমরা এখানে? না, এটাকে পার্টিকেল বলা যাবে না। অন্তত আমার কতগুলো অণু নিতে হবে এবং কতগুলো মানে সেই পরিমাণ অণু থাকতে হবে যেন এটা পানির মতো একটা কি বৈশিষ্ট্য পায়। একটা পানির অণু কি পানির বৈশিষ্ট্য দেয় কিনা এটা আমি জানি না। কয়েকটা পানির অণু থাকতে হবে, মিলে কিন্তু পানি একটা বৈশিষ্ট্য পায়। তুমি চিন্তা করতে পারো যে একটা পানির অণু কেমন হবে? একদম ক্ষুদ্র একটা পানির বিন্দু, এক বিন্দু পানি। ঠিক আছে? ওর অনেক অল্প একটু পানি, সেটাকে আমরা কিন্তু পানির কণা বলতে পারবো। সো আমরা ম্যাথমেটিক্যালি ডেফিনিশনটা কেমন হচ্ছে দেখো, যে ধরো আমাদের এইখানে তুমি এক গ্লাস পানি নিছো, এখানে এক গ্লাস পানি, এখানে পানি আছে, ওকে? এবং এই এক গ্লাস পানি, এখানে আমরা ক্ষুদ্র একটা আয়তন নিয়ে নেব, ক্ষুদ্র একটা আয়তন কল্পনা করব। আয়তন, এই গ্লাসের ভিতরে ক্ষুদ্র একটা আয়তন কল্পনা করব। ওই আয়তনের ভিতরে যতটুকু পানি থাকবে, ওই পানিটাকে আমরা আসলে এক বিন্দু পানি বা ওইটাকে কিন্তু আমরা ওই তরল পদার্থের কণা বলতে পারবো, বা আরো জেনারেলাইজ ভাবে বললে আমি বলবো কি প্রবাহ কণা। ঠিক আছে? এটা হচ্ছে প্রবাহ কণা হবে বা প্রবাহী পদার্থের কণা চিন্তা করবো আমরা, যেটা ক্ষুদ্র, অতি ক্ষুদ্র আয়তন আমরা কল্পনা করবো এখানে। তাহলে ওই প্রবাহ কণাটা আয়তন কত হবে? dx dy dz। এই দেখো ম্যাথমেটিক্যালি আমরা এখানে বুঝাই দিছি যে x অক্ষ বরাবর যদি ক্ষুদ্র পরিবর্তন হয় dx, y অক্ষ বরাবর ক্ষুদ্র পরিবর্তন dy, আর dz হচ্ছে আমাদের z অক্ষ বরাবর ক্ষুদ্র পরিবর্তন। তাহলে দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতা গুণফলই কিন্তু আমাদের আয়তন, এবং এটা আমরা এখানে বলে দিলাম। সো ম্যাথমেটিক্যালি আমরা এটাকে এতটাই ছোট কল্পনা করব যেন এটাকে যেন একটা জ্যামিতিক বিন্দুর সাথে কম্পেয়ার করতে পারে। এই যে এই জ্যামিতিক বিন্দু, এই জ্যামিতিক বিন্দুটাই যেন আমাদের একটা প্রবাহ কণা বা ফ্লুইড পার্টিকেল। দেখো, আশা করি বিষয়টা বুঝতে পারছো পার্টিকেলটা কি, কারণ আমাদের এটা নিয়ে তো ম্যাথ সামনে থাকবে। এই কারণে প্রবাহী পদার্থের কিছু গুণাবলী আমরা দেখি এই জায়গায়। দেখো, এই জায়গায় সংনম্যতা, এইটার পড়তে হবে না তোমাদের, এইটা নিয়ে ম্যাথ আমি পাইনি, কিন্তু এটার কনসেপ্ট ছিল, কিন্তু ম্যাথ না এটা নিয়ে, তো এটার দরকার নেই তোমার আপাতত। আমরা শুধুমাত্র ঘনত্বটা বুঝি। ঘনত্ব কিন্তু সবাই জানো কি, ভরকে আয়তন দিয়ে ভাগ করলে আসলে ঘনত্ব পাওয়া যায় কোনোটা বস্তু। তো আমি এখানে, তুমি কল্পনা করো আমার এখানে একটা বোতল রয়েছে এবং এই বোতলে আমি মধু রাখছি। ঠিক আছে? এই বোতলে মধু আছে। তো এই মধুর ভর ধরো m, এবং এই আয়তন হচ্ছে, বোতলটা আয়তন হচ্ছে আমাদের v। তাহলে আমি m যদি v দিয়ে ভাগ করি তাহলে আমি রো পাবো। রোটাই কিন্তু আমাদের এই মধুর ঘনত্ব। এখন যদি আমি চিন্তা করি, আচ্ছা এই মধুর একটা কণা কেমন হবে, বা এই মধুর একটা পার্টিকেল কেমন হবে? মধু তো একটা ফ্লুইড, তাই না? তো ফ্লুইডে একটা পার্টিকেল কেমন হবে? সো অবশ্যই আমরা জানি কিন্তু যে এই ফ্লুইডের একটা পার্টিকেল কি হবে? পার্টিকেল আয়তন কত হবে? dx dy dz। এই dx আশা করি দেখা যাচ্ছে এখানে, আমি একটু জুম করে দেখাই এখানে। সো এই dx dy dz কিন্তু আমাদের কি, ওই মধুর একটা কণার, একটা পার্টিকেলের আয়তন, যেটাকে আমরা
ডেল্টা ভি ধরতে পারি, মানে ডিভি ধরতে পারি, ডিভি। ঠিক আছে, ডিএক্স ডিওয়াই ডিজেড কে আমরা ডিভি ধরলাম, বি মানে যেহেতু আয়তন, এই কারণে। সো আশা করি তোমরা এটা বুঝছো। তাহলে এই যে মধু, এটা প্রবাহ পদার্থ বা প্রবাহী পদার্থ, তার একটা কণার ঘনত্ব কি হবে? কণার ঘনত্ব কিন্তু এখন ডেল এম বাই ডেল ভি, যেখানে ডেল ভি টেন্স টু জিরো। ঠিক আছে, কারণ কণাটার ভর কিন্তু খুবই ক্ষুদ্র হবে, অনেক ছোট হবে, এর জন্য ডেল এম, এবং আমাদের কণাটা আয়তনে কিন্তু খুবই ছোট ছোট হবে, এই জন্য ডেল ভি ইউজ করা হচ্ছে এখানে। সো আশা করি তোমরা এটা বুঝছো। আচ্ছা, এখন এখানে ল্যাগ্রাঞ্জ পদ্ধতি, যেটা আমি আগে বলে দিছি হাইড্রোডাইনামিক্সে ইন্ট্রোডাকশন ক্লাস। তো ল্যাগ্রাঞ্জ পদ্ধতিতে আমি কোনো ম্যাথই করব না, তো এটা তোমার জানার দরকার নেই। এবং আমাদের অয়েলার মেথডে কিন্তু ম্যাথটা করব। সো এটা যেহেতু বুঝাই দিছি, তোমাদের এটা পড়তে হবে না, এটা রিডিং পড়লেই হবে। যে আমরা অয়েলারিয়ান পদ্ধতিতে কি করি একটু বলে দিই আমি। যে ল্যাগ্রাঞ্জ কি বলছিল, যে আমাদের প্রত্যেকটা কোনো প্রবাহী পদার্থের প্রত্যেকটা পার্টিকেলকে আমি অবজার্ভ করব, ফলো করব। ঠিক আছে, প্রত্যেকটা পার্টিকেলকে। আর অয়েলার বলছে যে যেহেতু এইখান দিয়ে প্রবাহটা হচ্ছে, তাই তো, এইখানকার কোনো একটা বিন্দুকে আমি অবজার্ভ করব, যে ওই বিন্দু দিয়ে এখানে যে সকল কণা যাবে, ওই সকল কণাগুলো তখন আমি ওই সকল কণার বেগ, ত্বরণ, সরণ এগুলো আমি মেজার করব। সো এইটাই ছিল হচ্ছে আমাদের অয়েলারিয়ান পয়েন্ট অফ ভিউ, যে একটা বিন্দুকে নির্দিষ্ট করে নিচ্ছি, আর ল্যাগ্রাঞ্জ কি বলছে, প্রত্যেকটা পার্টিকেলকে অবজার্ভ করো বা ফলো করো। ঠিক আছে, তোমরা এটা পড়ে নিলে বুঝতে পারবা। আচ্ছা, এবার আমরা আসছি যে টাইপস অফ ফ্লোতে। এই টাইপস অফ ফ্লোটা আমরা দেখি। দেখো, ফ্লোটা আসলে কি? ফ্লো বা প্রবাহ, তাই না? প্রবাহ তো আমাদের তরল পদার্থের বা বায়বীয় পদার্থের গতিটাই কিন্তু আমরা প্রবাহ বলি, তাই না? কারণ যেহেতু তরল পদার্থ বা বায়বীয় পদার্থের গতিটা কিন্তু ডিফারেন্ট একটা কঠিন পদার্থের কি থেকে, গতি থেকে। ঠিক আছে, এবং সেটা আমি বুঝিয়েছি তোমাদের। তো দেখো সংজ্ঞাটা কেমন, আমি আগেই বলে দিই। এই যে আমাদের এইখানে এই প্রত্যেকটা সংজ্ঞা কিন্তু অয়েলারিয়ান পয়েন্ট অফ ভিউ থেকে দেওয়া। ঠিক আছে, অয়েলার যেভাবে আমাদের শিখিয়েছে যে এইভাবে আমরা এই প্রবাহটাকে দেখব, ঠিক ওই পয়েন্ট অফ ভিউ থেকে এই সংজ্ঞাগুলো দেয়া রয়েছে। তো ধরো এখানে আমাদের এরকম একটা প্রবাহ আছে। এখন এই প্রবাহটা, এটা কিন্তু কি টাইপস অফ ফ্লো বলতে কি বোঝাচ্ছে, যে কত প্রকারের গতি। তোমরা কিন্তু মেকানিক্সে শিখছো এটা, কত প্রকারের গতি, দোলন গতি, চক্রাকার গতি, বিভিন্ন গতি কিন্তু তোমরা পড়ছো। তো সেম ভাবে এটা কিন্তু প্রবাহী পদার্থের ক্ষেত্রে গতি, প্রবাহী পদার্থের কত প্রকার গতি, কারণ প্রবাহী পদার্থের গতিটাই কিন্তু ফ্লো। তো টাইপস অফ ফ্লোটা কি দেখো, ধরো এখানে পানি প্রবাহিত হচ্ছে, তাহলে এই যে পানিটা প্রবাহিত হচ্ছে, এটা কি স্টেডি ফ্লো হবে কি হবে না, সেটা আমি কিভাবে বুঝবো? তো প্রথমত স্টেডি ফ্লো দেখি, যে এই ফ্লোটা কি স্টেডি ফ্লো নাকি। দেখো এখানে কি বলছে, যদি কোনো প্রবাহের গতি সম্পর্কিত সকল গুণাবলী সময় নিরপেক্ষ হয়, অর্থাৎ সময়ের পরিবর্তনের ফলে প্রবাহের ধরনের কোনো পরিবর্তন হয় না, তবে উক্ত প্রবাহকে অবিচল প্রবাহ বলে। এর মানে কি, আমরা কিন্তু অয়েলারিয়ান পয়েন্ট অফ ভিউ থেকে জানি যে আমরা এখানে একটা বিন্দুকে অবজার্ভ করব। ধরো এখানে একটা বিন্দু নিলাম, এবং এই বিন্দুর মধ্যে দিয়ে যে সকল পার্টিকেল যাবে, ওই সকল পার্টিকেলের আমরা বেগ, দ্রুতি, ত্বরণ এগুলো আমরা ঘনত্ব পরিমাপ করতে পারব। এখন ধরো যে যখন টি ইকুয়ালস টু 0, তখন যে পার্টিকেল গেছে, তারপরে ধরো টি ইকুয়ালস টু যখন 1, তখন অন্য অন্য পার্টিকেল যাবে, তাই না? সময় অতিবাহিত হবে, ওই বিন্দু দিয়ে কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট পার্টিকেল যাবে, এবং ওই সকল পার্টিকেলে, ওই বিন্দু দিয়ে যে সকল পার্টিকেল যাচ্ছে, সব পার্টিকেলের বেগ, চাপ, ঘনত্ব যদি সেম থাকে, ওকে, তাইলে আমরা বলতে পারবো ওইটা কি একটা অবিচল প্রবাহ বা স্টেডি ফ্লো। এগুলোর বাংলা খুব কঠিন, তুমি স্টেডি ফ্লো এর ইংলিশটা মনে রাখবা। ঠিক আছে, সো এটাকে বলা হবে স্টেডি ফ্লো। তো সেই ক্ষেত্রে কি হবে, এখানে পিটা কিন্তু তোমার প্রপার্টিস বুঝাইছে, যে কোনো ধরনের প্রপার্টিস। পি এর জায়গায় বেগ, চাপ, ঘনত্ব যে কোনো কিছু থাকতে পারে। সো আমরা যদি এই পিটাকে যদি টি এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করে থাকি,
তাহলে আমরা 0 পাবো। কেন? কারণ ওই যে বললাম এখানে এই বিন্দু দিয়ে যা যাবে তাই সব 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 কণার বেগ, চাপ, ঘনত্ব সেম থাকবে। তাহলে অবশ্যই কি আমরা t এর সাপেক্ষে যদি আমরা ওই বেগ, চাপ, ঘনত্বকে যদি অন্তরীকরণ করি তাহলে আমি 0 পাবো। আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পারছো যে আমাদের স্টেডি ফ্লোটা কি। তো এখানে আনস্টেডি ফ্লোটা কি? তার বিপরীতটা। এখানে কিন্তু চেঞ্জ হবে। সেই ক্ষেত্রে কিন্তু তোমার del p by del t কিন্তু আমাদের নট ইকুয়ালস টু 0। এটা উদাহরণ হচ্ছে এই যে নদীর ধারে দাঁড়ায় থাকলে নদীর পানিটা কি গতিটা কোথাও বাড়ছে, কখনো কমছে। আবার নদীর পানির উচ্চতা বাড়ছে, আবার কখনো কি উচ্চতা কমছে নদীর পানির। ঠিক আছে? আচ্ছা। এখন আমরা দেখব হচ্ছে আরো ২ টা ফ্লো, ল্যামিনার ফ্লো আর একটা হচ্ছে টার্বুলেন্ট ফ্লো। এই ২ টো উদাহরণ দেখাই আমি। সবচেয়ে সিম্পল উদাহরণ দেখাই কিছু। আমাদের এখানে ল্যামিনার ফ্লো দেখতে কেমন হয়? Ever seen a liquid flowing super ল্যামিনার smoothly? That's called laminar. ফ্লোটা এমন হবে এই যে দেখি মনে হবে যে ধর ওর স্থিরই আছে। এটা ল্যামিনার ফ্লো। দেখো মনে হবে যেন স্থির, কিন্তু তুমি স্থির না। ঠিক আছে? এই যে ওকে? তো এইটাকে আমরা বলি ল্যামিনার ফ্লো। তো এই ল্যামিনার ফ্লোটা ডেফিনিশনটা কি? ডেফিনিশনটা আমি এখানে বুঝাই দেই। দেখো ল্যামিনার ফ্লো আর এই যে এখানে টার্বুলেন্ট ফ্লো এই ২ টা নিয়ে আসলে ম্যাথ নেই। তোমাদের করার জন্য হেল্প হবে, আমি এটা বুঝাই দিই। এখানে কি বলছে দেখো, একটি প্রবাহ যাতে প্রত্যেক প্রবাহ কণা একটি করে নির্দিষ্ট বক্ররেখা চিহ্নিত করে। আমরা জানি প্রবাহ পদার্থে কিন্তু অনেকগুলো পার্টিকেল থাকে এবং ওরা বলতেছে প্রত্যেকটা পার্টিকেল একটা নির্দিষ্ট কি থাকে বক্ররেখা থাকে। ধরো ওর গতিপথ এরকম, 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 ওর গতিপথ এরকম এবং ওর গতিপথ এরকম, এরকম যাবে। ঠিক আছে? তো প্রত্যেকটি কণা একটি নির্দিষ্ট বক্ররেখা চিহ্নিত করে এবং বক্ররেখা সমূহ যা বিভিন্ন প্রবাহ কণা দ্বারা চিহ্নিত হয়, উহারা একে অপরকে এখানে উহারা বলি, উহারা একে অপরকে ছেদ করে না। দেখো এই কণার যেই বক্ররেখাটা ওইটা কিন্তু এই কণার যেই তোমার বক্ররেখা তাকে ছেদ করবে না। সহজ কথা। ঠিক আছে? তখন তুমি যদি ছেদ না করে তখনই কিন্তু আমরা এই জিনিসটা দেখতে পাই। এই ল্যামিনার ফ্লো আমরা এখানে এই বিহেভিয়ারটা আমরা তখন দেখতে পারি। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ল্যামিনার ফ্লো। এই যে দেখো, এই মানে এইখানে কি হচ্ছে যে প্রত্যেকটা কণা একটা করে নির্দিষ্ট বক্ররেখা রয়েছে এবং ওই বক্ররেখা আরেকটা বক্ররেখায় ছেদ করে না। এর জন্য তুমি তো স্মুথলি ভাবে দেখে যেন মনে হবে এটা স্থিরই আছে। ওকে? তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো ল্যামিনার ফ্লোটা কি। আর টার্বুলেন্ট ফ্লোটা কি? এইখানে উল্টা কাজ হবে। এখানে যখন এই একটা ধরো ওর ওর গতিটা ধরো এরকম হবে। ও ছেদ করে যাবে। ঠিক আছে? এরকম। ও দিতে যাবে, ওদিকে যাবে। তুমি যখন দেখো তখন তুমি এখানে যে প্রবাহটা দেখবা তখন কিন্তু সে ল্যামিনার ফ্লো না, এটাকে বলে টার্বুলেন্ট ফ্লো। টার্বুলেন্ট ফ্লো কিন্তু এটি আমরা সচরাচর দেখে থাকি। ল্যামিনার ফ্লোটা এত বেশি একটা দেখা যায় না। হ্যাঁ, আমরা কিন্তু টার্বুলেন্ট ফ্লোটা দেখে থাকি। আমরা টার্বুলেন্ট ফ্লোটা দেখাই তোমাকে। টার্বুলেন্ট ফ্লো। তো টার্বুলেন্ট ফ্লোটা কিন্তু এরকম আমাদের এটা কিন্তু এরকম। এই যে কলের পানি থেকে যে কল থেকে যে পানি পড়তেছে টার্বুলেন্ট ফ্লো। দেখো এখানে কোনো স্মুথ কোনো এরকম নেই। ল্যামিনার ফ্লো কিন্তু আমরা সচরাচর ওইভাবে দেখা যায় না। আশা করি তোমরা এই ৪ টা সংজ্ঞা বুঝতে পারছো। আরো ২ টি সংজ্ঞা আছে এখানে। একটা হচ্ছে ঘূর্ণায়মান এবং অঘূর্ণায়মান, ওটা আমরা একটু পরে শিখবো, এখন না। হ্যাঁ, ঠিক আছে? ঘূর্ণায়মান, অঘূর্ণায়মান তোমরা আসলে জানো। এখানে মূলত আসলে কি? এখানে ঘুরবে পানিটা। লাইক তোমরা কিন্তু চিন্তা করো তুমি অ্যা তোমার ছোটবেলায় কিন্তু তোমরা এই কাজটা করো। অনেক করছো তোমরা যে বালতিতে পানিটা ঘুরাই দিছো এভাবে হাত দিয়ে এবং ওটা ঘুরতেছে। সো এই যে গতিটা, হ্যাঁ? তো এইটা বা এই যে প্রবাহটা এটাকে বলা হয় কি? ঘূর্ণায়মান প্রবাহ। সো এই ঘূর্ণায়মান, অঘূর্ণায়মান প্রবাহ ২ টা প্রবাহ আছে। সেটা আমরা শিখবো। তো আপাতত এই ৪ টা প্রবাহই তুমি শিখো। এবং ম্যাথে কিন্তু জাস্ট আমরা এই স্টেডি ফ্লোটা এটা একবার ইউজ করা হয় এই কনসেপ্টটা। কিন্তু এরপরে আর ওইভাবে নাই। তোমার করার জন্য লাগবে এইজন্য পড়াই দিলাম আমি সুন্দর করে। ওকে? সো দেখো আমাদের কিন্তু মোটামুটি বেসিকটা শেষ। ঘনত্ব, তারপরে অয়েলারিয়ান মেথডটা আসলে কি বুঝাইছে এখানে আমরা এটা বুঝাই না এগুলা। এগুলো ফর্মাল, এগুলো তোমার লাগবে না। এটা ম্যাথ করার সময় তুমি বুঝতে পারবে অটোমেটিক্যালি।
এখন আমরা ফ্লুইড পার্টিকেলের ভেলোসিটি দেখব, ঠিক আছে? যেহেতু এখানে কিন্তু আমাদের কোনো প্রবাহী পদার্থের ইন্ডিভিজুয়াল পার্টিকেলের বেগ কিন্তু বের করতে হবে, তাই না? তো আমি এই বেগটা দেখি যে কিভাবে আমরা এই বেগটা বের করতে পারি। সো এখানে ফর্মাল একটা ডেফিনিশন দেওয়া আছে, ফর্মাল একটা সিস্টেম দেওয়া আছে। এটা কিন্তু তোমার কোনো থিওরাম না, এটা আসবে না এভাবে, কিন্তু তাও আমি দেখাই দিই কিভাবে কি হয়েছে এখানে। দেখ, তো আমি এখানে এটা আমি আবার একে দেখাবো। সো আমি এখানে স্থানাঙ্ক ব্যবস্থা নিলাম, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ এবং এটা হচ্ছে জেড অক্ষ আমার, ঠিক আছে? এখন আমরা এটা হচ্ছে আমাদের অরিজিন বা ও বিন্দু, ঠিক আছে? সো ও বিন্দু থেকে একটা পার্টিকেল পিতে গেছে এইখান থেকে এখানে, ওকে? একটা ফ্লুইড পার্টিকেল বা প্রবাহীর একটা কণা, সেটা পানির একটা কণা হইতে পারে, মধুর একটা কণা হইতে পারে। তো সেটা এখান থেকে এখানে গেছে, বা তেলের একটা কণা হইতে পারে ধরো। সো ও থেকে পিতে আসছে এবং ও থেকে পিতে আসতে সময় লাগছে টি সময়, ঠিক আছে? টি সময় আসে ও থেকে পিতে আসছে এবং ওপি হচ্ছে আমাদের, ওপি এর ব্যাসার্ধ ভেক্টর বা অবস্থান ভেক্টর হচ্ছে আমাদের আর, ওকে? এবং ধরো ওই পার্টিকেলটাই ধরো আমাদের ও থেকে কিউতে যাইতে সময় লাগবে হচ্ছে টি প্লাস ডেল্টি সময়, টি প্লাস ডেল্টা টি দ্বারা বুঝেছে সময়ের ক্ষুদ্র পরিবর্তন, মানে একটু চেঞ্জেস। আগে আগে এখান থেকে এখানে যেতে আমার টি সময় লাগছে, আর এখানে কি টি এর থেকে একটু বেশি সময় লাগবে, এটা ওরা এটাই বলতেছে। এবং এখানে আমাদের অবস্থান ভেক্টর হচ্ছে আর প্লাস ডেল আর, ওকে? আচ্ছা, তো আমরা যদি পি থেকে কিউ এর দূরত্বটা মাপি, এটি হচ্ছে আমাদের সরণ হবে। আমি পি কিউ বের করতে চাই, পি কিউ বের করলে কি হয় বলো তো? এটা কিন্তু অ্যারোটা এদিকে, এটা অ্যারো এদিকে। সো পি কিউটা কিন্তু সহজে বের করা পসিবল। আমরা জানি ওপি প্লাস পি কিউ প্লাস ইকুয়ালস টু কিন্তু আসলে আমাদের কি ও কিউ হবে। আর ও থেকে যদি পিতে যাই, দেন পি থেকে যদি কিউতে যাই, আলটিমেটলি কিন্তু ও থেকে কিউতে যাওয়া হবে। এটা কিন্তু ভেক্টরের ত্রিভুজ সূত্র, তোমরা মনে করে দেখো। সো আমাদের এখানে বের করতে হবে পি কিউ, ও কিউ হচ্ছে আমাদের এখানে থাকবে, ওপিটা আমরা ডানে নিয়ে আসি। ও কিউটা আমাদের কত? আর প্লাস ডেল আর মাইনাস ওপিটা কত এখানে আমাদের আর, তাহলে কি থাকে? ডেল আর থাকে, ঠিক আছে? তাহলে এই ডেল আর এবং সময়টা তুমি বের করো। এখান থেকে এখানে যদি টি সময় লাগে, তাহলে এখান থেকে এখানে যদি আমাদের টি প্লাস ডেল্টা সময় লাগে, তাহলে এখানে কত সময় লাগবে? ডেল্টা টি সময় লাগবে এখানে। তো ডেল্টা টি সময়ে ডেল আর সরণ হয়ে থাকে কার? পি বিন্দু থেকে কিউ বিন্দুতে। তাহলে পি বিন্দু থেকে কিউ বিন্দুতে যেতে ডেল্টা টি সময় লাগে এবং কতটুকু এখানে দূরত্ব অতিক্রম করে? ডেল আর বা ডেল্টা আর। সো এই জায়গায় আমরা ডেল আর কে যদি আমরা ডেল্টা টি এর সাপেক্ষে একটা রেট নিই, বা এটাকে কি বলা হয়? হার বলা হয়। হার বানাইছে একটা রেটস, ঠিক আছে? রেটস বা হার। এখানে যদি আমি লিমিট অ্যাপ্লাই করে দিই, তাহলে কিন্তু সেটা কি হয়ে যায়? অন্তরীকরণ হয়ে যায়। তো ডেল্টা যখন টেন্ডস টু 0, এটা বলতে কি বোঝায়? ডি আর বাই ডিটি। সো এইভাবেই কিন্তু এটা বিল্ড আপ করা হয়েছে। তোমরা এটা পড়লেই বুঝতে পারবা কিভাবে কি বানানো হয়েছে এটা, এবং ডেল্টাটি কেমনে পাইছে, ঠিক আছে? তো পি থেকে কিউ ডিসপ্লেসমেন্টটা কি, এবং এইভাবে আমরা পাইছি। এবং আমরা এই ডি আর বাই ডিটিকে আমরা কিউ ধরতেছি, ওকে? সো ডি আর বাই ডিটি হচ্ছে আমাদের কিউ। তো কিউটা এখানে কি? কিউটা আমাদের এখানে ভেক্টর ফাংশন একটা, এবং এটা দ্বারা কি বোঝায়? এটা হচ্ছে আমাদের ভেলোসিটি ফাংশন, একটা পার্টিকেলের কি? একটা পার্টিকেলের ভেলোসিটি ফাংশন। সো আশা করি বুঝতে পারছি এটা আমি। এবং দেখো ওরা বলতেছে কিউটা কিন্তু আমাদের এক্স ওয়াই জেড এবং টি এর ফাংশন হবে। 4টা প্যারামিটার ফাংশন, এক্স ওয়াই জেড এবং টি সময়, এবং স্থানাঙ্কের ফাংশনও হবে এক্স ওয়াই জেড। ক্লিয়ার? এবং এখানে আমাদের আরো অনেক কিছু বুঝিয়েছে, যেটা হচ্ছে কিউটা যে সাধারণ আকার, সেটা হচ্ছে আমাদের কিউ ইকুয়ালস ইউ আই প্লাস ভি জে প্লাস ডাব্লিউ কে। যেহেতু এটা একটা ভেক্টর ফাংশন, তাহলে কিউকে কিন্তু এইভাবে লিখতে পারবো, ঠিক আছে?
তো UVW যেখানে কি বেগের অংশক বলা হয়, UVW কে বেগের অংশক বলে। তাহলে আর যদি আমাদের xi, yj ও zk হয় যেটা সরণ, ওকে? এবং x, y, z এই তিনটাই কিন্তু t এর ফাংশন। এই তিনটাই কিন্তু আমাদের t এর ফাংশন। তাহলে q টা কি হবে? q q টা যেহেতু dr/dt তাহলে dx dt i, dy dt j এবং dz dt k। q এভাবে লেখা যাবে। তাহলে u কিন্তু আল্টিমেটলি dx dt, d হচ্ছে dy dt এবং w কিন্তু dz dt। এখন আমরা দেখব ন্যাবলা অপারেটর। দেখো, হাইড্রোডাইনামিক্স পড়তে তোমাকে ক্যালকুলাসে খুব ভালো হইতে হবে। এটা হচ্ছে ফার্স্ট কথা। সাথে ভেক্টরে খুব ভালো হইতে হবে। তো ভেক্টর ক্যালকুলাস নামে একটা কোর্স আছে যেটা আমাদের মেবি ছিল না। কিন্তু আমাদের অ্যানালিটিক অ্যান্ড ভেক্টর জিওমেট্রিতে কিন্তু আমরা ন্যাবলা অপারেটর পেয়েছি এবং অনেক জায়গায় কিন্তু আমরা এই ন্যাবলা অপারেটরটা পেয়েছি। তা আমি এটা একটু বুঝাই দিই যারা বুঝো না, আসলে ওইভাবে বুঝো না। দেখো, এখানে এই ডেল এক্স এটা কিন্তু অন্তরীকরণ অপারেটর, ডেল ওয়াইও একটা অপারেটর, এটাও একটা অপারেটর, ঠিক আছে? একইভাবে প্লাস মাইনাস এরাও কিন্তু অপারেটর, ওকে? এবং লগ লন এরাও হচ্ছে অপারেটর। এখন দেখো, আমাদের যে লন অপারেটর এটা কিন্তু, ধরো আমি চাচ্ছি যে লন না, ধরো আমি এখানে লনকে নিয়ে আসি। ধরো লন অপারেটর এখানে আমি চাচ্ছি 4কে, আমি যদি 4 যদি এখানে লিখি আর 4 এখানে লেখার মধ্যে কিন্তু অনেক তফাৎ রয়েছে, তোমরা ভালো করে জানো। কারণ লনকে যদি আমি এখানে দেই, 4 যদি আমি ডানে দেই, তাহলে 4 এর উপরে কিন্তু লন অপারেশনটা করা হবে, ঠিক আছে? কিন্তু এখানে কিন্তু 4 এর উপরে লন অপারেশন করা হবে না। সো দেখো এখানে এরকম চিন্তাটা করো আবার যোগের ক্ষেত্রে। আমি যদি ডানে 2 দেই এবং বামে যে 3 দেই তাহলে যোগ করা হবে। আমি যদি উপরে 2 বা নিচে 3 দেই এরকম, তাহলে কিন্তু এটা যোগ করা হয় না, তাই না? তখন কিন্তু বলি না যে এখানে যোগ করা হচ্ছে। সো এই বিষয়টা আমরা একটু বুঝি যে এখানে ডেল এক্স, ধরো আমি এখানে এফ দিলাম, আমার যে কোনো একটা ফাংশন, এবং এফ ডেল এক্স এই দুটো সেম জিনিস না। এখানে কি এফ এর উপরে অন্তরীকরণ করা হবে এক্স এর সাপেক্ষে, কিন্তু এখানে কিন্তু করা হবে না, ঠিক আছে? তো এই অপারেটরটা তাকেই অন্তরীকরণ করতে পারে যে ডানে থাকবে, তাই না? ডানে থাকতো। সো এখানে ন্যাবলা অপারেটরটা কিন্তু আমাদের এই 3টা অপারেটর দিয়ে গঠিত, সাথে আইজে কে নেওয়া হয়েছে এখানে। তাহলে দেখো, কিউ ডট ন্যাবলা আর ন্যাবলা ডট কিউ জিনিস সেম জিনিস না। কিউ ডট ন্যাবলা কিন্তু যেরকম ডট গুণ যদি হচ্ছে, তাহলে আইজে কে থাকতেছে না কিছু, এখানেও ডট গুণ হচ্ছে, বাট এখানে কিন্তু ন্যাবলা অপারেটরটা কিন্তু কিউর উপরে কি কাজ করতেছে। এর জন্য ডেল এক্স ইউ, ডেল ওয়াই ভি এবং ডেল জেড ডাব্লিউ। সো এই জিনিস সবাই একটু ক্লিয়ার করো, ঠিক আছে? এবং আমি এখানে আর একটা বিষয় ক্লিয়ার করতে চাই, অনেকে এটা বুঝেও না। ডিডিএক্স এফ এইটা আর ডিডিএক্স এফ এইটা আর এইটার মধ্যে কিন্তু অনেক তফাৎ, ঠিক আছে? এইটা মানে হচ্ছে এখনো অপারেশনটা করা হয় নাই, এইটা মানে হচ্ছে অপারেশনটা এখনো হয় নাই, আর এইটা মানে হচ্ছে অপারেশন হয়ে গেছে। এটাকে আমরা বলি অন্তরক সহগ। আর এটা কি অন্তরক সহগ না কিন্তু, ঠিক আছে? এখানে এখনো অপারেশনটা করা হয়নি, অপারেশন করলে তারপর আমি এখানে অন্তরক সহগ পাবো। এটাকে আমরা বলি অন্তরক সহগ, ঠিক আছে? যারা আমাদের পার্শিয়াল ডিফারেনশিয়াল কোর্স করছে তারা জানো, পার্শিয়াল ডিফারেনশিয়াল কোর্স আমরা এগুলো বুঝাইছি, ঠিক আছে? তাহলে আমরা এটা বুঝতে পারলাম যে কিউ ডট ন্যাবলা এবং ন্যাবলা ডট কিউ সেম জিনিস না। আর এখানে গ্রেডিয়েন্ট ফাইটা কি? গ্রেডিয়েন্ট Scalar রাশি। ফাইটা এখানে দেখো, গ্রেডিয়েন্ট শুরু হয় জি দিয়ে। জি মানে হচ্ছে জেনারেল, সাধারণ গুণ, ঠিক আছে? এখানে কিন্তু আমি সাধারণ গুণ করতেছি কার সাথে? ন্যাবলার সাথে ফাইয়ের। ন্যাবলার সাথে ফাইয়ের সাধারণ গুণ করা হচ্ছে এখানে, ওকে? ফাইটা কিন্তু ডানে আছে, বামে না কিন্তু, এটাকে বলা হয় গ্রেডিয়েন্ট ফাই। আবার ডাইভারজেন্স ফাই, এখানে ফাইকে আমি ডট গুণ করবো, এফকে আমি ডট গুণ করবো, যেখানে এফটা কিন্তু একটা ভেক্টর ফাংশন, আর এখানে এফকে আমি ক্রস গুণ করবো। তুমি কিভাবে মনে রাখো দেখো, এই যে এখানে ডি দেখো, ডাইভারজেন্স কিন্তু ডি দিয়ে স্টার্ট হয়। সো ডি কিন্তু ডট গুণ বোঝায়, ডি ফর ডট গুণ। আর আমাদের কার্ল কিন্তু সি দিয়ে স্টার্ট হয়, সি ফর কিন্তু ক্রস গুণ। দেখো, এখানে ডট গুণ, এখানে ক্রস গুণ, আর এখানে জেনারেল গুণ মানে সাধারণ গুণ এখানে, এর জন্য জি। দেখো, বুঝতে পারবো আশা করি। আর ডট এবং ক্রস গুণ কিন্তু শুধুমাত্র দুটি ভেক্টরের মধ্যে হইতে পারে। আমাদের যে ন্যাবলা অপারেটর রয়েছে, এই ন্যাবলা অপারেটর কিন্তু আসলে ভেক্টর, হ্যাঁ?
আমরা সেটা জানি ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর। ওকে, এই কারণে কিন্তু এখানে এই যে ডট গুণ করা হচ্ছে ন্যাবলার সাথে এফ এ, এখানে ন্যাবলার সাথে এফ এর ক্রস গুণ করা হচ্ছে। আর এখানে কি ফাই কিন্তু এখানে আসলে কি না, ভেক্টর ফাংশন না। আর এখানে কিছু ফর্মুলা আছে যেগুলো আমাদের লাগবে পরবর্তীতে, তোমরা এখান থেকে দেখে নিবা ফর্মুলাগুলা। এই জন্য আমরা এখানে দিয়ে রাখছি ফর্মুলাটা। আচ্ছা, এখানে ক্যালকুলাসে কিছু ফর্মুলা দেখাই আমি একটা। এখানে দেখো এফ ইকুয়ালস টু এফ অফ এক্স কমা ওয়াই। তোমরা এটা ভালো করে যখন অনির্দিষ্ট চলকের সাপেক্ষে আমরা আসলে অন্তরীকরণ করে থাকি, এফটা দেখো, এফটাকে আমরা কার সাপেক্ষে অন্তরীকরণ করতেছি, নির্দিষ্ট করে বলি নাই কিন্তু কার সাপেক্ষে এফটাকে আমরা অন্তরীকরণ করতেছি। ঠিক আছে, তাহলে ডেল এফ বাই ডেল এক্স ডিএক্স, ডেল এফ বাই ডেল ওয়াই ডিওয়াই, এটি আসলে কিন্তু আমাদের অনির্দিষ্ট চলকের সাপেক্ষে অন্তরীকরণ করা। এটা কিন্তু ফর্মুলা যে আমরা এফকে, আমি জানি যে আমাকে জানতে হবে যে এফটা কত চলকের ফাংশন বা কোন কোন চলকের ফাংশন। যেহেতু এফটা এক্স এন্ড ওয়াই এর ফাংশন, তাহলে আমরা এফকে এক্স এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করবো, তারপর ডিএক্স, এবং এফকে আমরা ওয়াই এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করবো, দেন পরে ডিওয়াই। ওকে, এখন যদি তুমি এখানে টি নিয়ে আসো, তাহলে এখানে কি হবে, ডিএক্স এর নিচে টি হবে, আর এখানে ডিওয়াই নিচে টি হবে। সো এইটা তুমি মাথায় রাখো, এটা আমাদের লাগবে ম্যাথ করার সময়। তো দেখো এখানে যা যা বোঝানো হয়েছে সবই কিন্তু ফর্মাল ছিল। আমি এখন ইনফর্মাল ওয়েতে একটা ফ্লুইড পার্টিকেলের সবকিছু ডেভেলপ করে দিব, একবারে সবকিছু। ঠিক আছে, আমরা একটা ফ্লুইড পার্টিকেলের সবকিছু ডেভেলপ করে দিব এখন। তো সবাই একটু মনোযোগ দাও এখানে, কারণ এইটা যে পারবে তার পুরো হাইড্রোডাইনামিক্স শেষ হয়ে যাবে, সত্যি কথা বলতে। ঠিক আছে, এখানে আমি সব কভার করে দিব, একদম টোটাল। তো দেখো, তো ধরো আমাদের একটা ফ্লুইড পার্টিকেল যেটা এখানে আছে, এ বিন্দুতে আছে ফ্লুইড পার্টিকেলটা। ওকে, এটা হচ্ছে আমাদের ফ্লুইড পার্টিকেল। এটা ফ্লুইড পার্টিকেল আমাদের। এখন এই ফ্লুইড পার্টিকেলটার গতিপথটা দেখো, এখানে একটা প্রবাহী পদার্থ বা একটা প্রবাহের একটা ফ্লুইড পার্টিকেল কিন্তু এইটা, হ্যাঁ ঠিক আছে, যেটা এই বিন্দুতে আছে। এখন এটার গতিপথ, যেহেতু প্রবাহটা বা প্রবাহী পদার্থটা গতিশীল, তাহলে অবশ্যই পার্টিকেলটা গতিশীল, বা প্রবাহী পদার্থ যেহেতু প্রবাহিত হচ্ছে, ঠিক আছে, তাহলে পার্টিকেলটা অবশ্যই গতিশীল। ধরো এটা গতিশীল এবং ওর গতিপথটা হচ্ছে এরকম, এইটা হচ্ছে গতিপথ, এখান থেকে ও ঠিক বি বিন্দুতে চলে আসতেছে। ওকে, সো সেটা কি এ থেকে বিতে চলে আসছে। সো এটা কি তাহলে আমাদের, এটা হচ্ছে পার্টিকেলের গতিপথ, পার্টিকেলের গতিপথ। ঠিক আছে, সো এটা একটা স্পেশাল নাম আছে, এটাকে বলা হচ্ছে, এটা আমি খুব ভালো করে লিখে দিই, এটাকে পথরেখা বা পাথ লাইন বলা হয়। পথরেখা দাও, পথরেখা বা ইংলিশে যেটাকে বলা হয় পাথ লাইন। ঠিক আছে, সো এই জিনিসটাকে ক্লিয়ার করো তুমি, যে হ্যাঁ একটা গতিশীল প্রবাহ পদার্থ আছে, যে গতিশীল প্রবাহ পদার্থের পার্টিকেলটাও কিন্তু গতিশীল, বা একটা প্রবাহিত প্রবাহ পদার্থের কিন্তু, যেহেতু আমরা তরল পদার্থ বা বায়ু পদার্থের গতিকে আমরা প্রবাহ বলে থাকি, তার একটা পার্টিকেল হচ্ছে এতে রয়েছে এবং এটা গতিশীল এবং ওর গতিপথটা হচ্ছে এরকম, এখান দিয়ে গেছে, যে সে বি থেকে থেমে গেছে, ধরো এরকম। তো এই গতিপথটাকে পথরেখা বা পাথলাইন বলা হয় এই ভাষায়। ঠিক আছে, এটাকে আমরা পথরেখা বা পাথলাইন বলে থাকি, এটাকে আমরা মার্ক করলাম। আচ্ছা, এটা কিন্তু ইনফর্মাল ওয়েতে আমি শিখাচ্ছি। ঠিক আছে,
তো মাথায় যেন থাকে এটা। এখন আমরা A থেকে B তে কিন্তু একটা সরণ স্ট্রেইট লাইন নিলে এটা কিন্তু সরণ পাবো। আমি কিন্তু সরণ শিখে আসছি তোমাদের এবং এটা কিন্তু সরণ। এখন আমি সরণের আমরা ব্যাসার্ধ ভেক্টর আমরা r দ্বারা প্রকাশ করতেছি। সরণ যেহেতু একটা ভেক্টর রাশি আমরা সেটাকে r দিয়ে রিপ্রেজেন্ট করলাম। ঠিক আছে? তো দেখো এখানে কি করি আমরা। তাহলে কি? সুতরাং কণাটির সরণ কত এখানে? সরণ কি? কণাটির সরণ r এবং r টা কিন্তু obviously সাধারণ আকার কিন্তু xi প্লাস yj প্লাস zk এমনই হওয়ার কথা। এবং x, y, z এগুলো সবই কিন্তু পরিবর্তনশীল সময়ের সাপেক্ষে। কিভাবে দেখো? ধরো A বিন্দুরই আর কি আমাদের অবস্থান কি? ধরো এই বিন্দু ধরো 1, 2, 3 কিন্তু কিছু সময় যাওয়ার পর এখানে চলে যাবে তখন কিন্তু এই বিন্দুটা অন্যরকম হবে, তাই না? তাহলে আমাদের r এর যে x, y, z টা আছে কম্পোনেন্ট গুলো r এর এগুলো কিন্তু t এর ফাংশন তিনটাই। তো যেখানে এটা আমি এখানে বলে দিই x হচ্ছে আমাদের আসলে কি t এর ফাংশন, y টা আমাদের এখানে কি t এর ফাংশন এবং z টাও কিন্তু আমাদের এখানে t এর ফাংশন। আমি এটাকে হাইলাইট করে দিই। এটা খুবই দরকার আমাদের। এটা হচ্ছে আমাদের সরণ। এটা পার্টিকেলের সরণ। এটা হাইলাইট করে দিই, এগুলো আমার দরকার। আচ্ছা এইগুলোকে আমি অন্য একটা কালার দিয়ে হাইলাইট করি। ওকে? এখন তাহলে বলো সরণ যেহেতু পেয়ে গেলাম আমরা বেগ কিন্তু সহজে বের করতে পারি। সুতরাং কণাটির বেগ কি হবে? আমরা কিন্তু কণার বেগটা অনেক কষ্ট করে বের করছি। এর আগে দেখছো তোমরা ফর্মাল ওয়েতে কণাটির বেগ কি হবে? ওইটা বইতে ছিল, হ্যাঁ? তাহলে কণাটির বেগ কি হবে? আমরা কিন্তু r কে t এর সাপেক্ষে আমরা অন্তরীকরণ করব। r টা তো t এর ফাংশন বুঝতেই পারতেছি। x, y, z সবাই কিন্তু t এর ফাংশন। তাহলে কণাটির বেগ হবে dr বাই dt। এটাই কিন্তু কণাটার বেগ। তাহলে দেখো তুমি যদি এখন r টাকে এভাবে t হিসাবে করো তাহলে তুমি কি x কে করবা, y কে করবে, z কে করবা? যেহেতু r টা xi প্লাস yj প্লাস zk। তাহলে এটা দেখো তো dx বাই dt i প্লাস dy বাই dt k প্লাস dz বাই dt এটা যে হবে এখানে কে i j কে দেখো তো এটাই কিন্তু আমাদের বেগ হওয়ার কথা। আচ্ছা এখন dr বাই dt কে যদি আমরা q ভেক্টর ডিক্লেয়ার করি, শর্টকাটে লিখলাম যেটা q, dx বাই dt কে আমরা u, dy বাই dt কে আমরা v এবং dz বাই dt কে আমরা w রিপ্রেজেন্ট করব। ঠিক আছে? এখন কিউটা যেহেতু আমাদের একটা ভেক্টর ফাংশন দেখো বোঝা যাচ্ছে কিউটা কিন্তু একটা ভেলোসিটি ফাংশন আবার ভেক্টর ফাংশন দেখো। ঠিক আছে? তাই না? যেহেতু এটা ভেলোসিটি কিন্তু একটা ভেক্টর তাহলে কিউটা কিন্তু ভেক্টর ফাংশন। তাহলে আমি কিন্তু ইচ্ছা করলে কিউকে এইভাবেও লিখতে পারি। আশা করি বুঝতে পারছো তোমরা। আমরা কিন্তু ডিজিতে এভাবে করে আসছি। একটা ভেক্টরকে এভাবে লেখা যায় এটা কিন্তু আমরা ডিফারেনশিয়াল জিওমেট্রিতে করে আসছি। যারা থার্ড ইয়ারে পড়ে আসছো তারা সবাই জানো। আজ তো কিউটা কিন্তু আমাদের ভেক্টর এখানে। সো আমাদের এটা খুবই ইম্পর্ট্যান্ট। তো যেখানে ইউটা আসলে কি বলো? ইউটা কিন্তু আসলে আমি এটা দেখাই দেই ওটা আসলে কি আমাদের এখানে। সো যেখানে dx বাই dt হচ্ছে আমাদের ইউ, dy বাই dt হচ্ছে আমাদের এখানে v। আচ্ছা ইউভি কি ভেক্টর? না, ইউভি কিন্তু ভেক্টর না।
এবং ডিজেড বাই ডিটি কিন্তু আমাদের এখানে ডাব্লিউ। ওকে, ইউভি ডাব্লিউটা কিন্তু এক্স ওয়াই জেড টি এর ফাংশন। ইউটা কি হবে? এক্স ওয়াই জেড টি। বিটা কি হবে? এক্স ওয়াই জেড টি। ডাব্লিউটাও কিন্তু এক্স ওয়াই জেড টি এর ফাংশন হবে। ওকে, এই ইউভি ডাব্লিউ কে বলা হয় বেগের অংশ, ঠিক আছে? তো ইউ ভি ও ডাব্লিউ কে বেগের অংশ বা আমরা এখানে কম্পোনেন্ট বলে থাকি। দেখো আমরা কিন্তু কিভাবে এটাকে ডেভেলপ করতেছি, কম্পোনেন্ট। তুমি যদি এটা মনে রাখতে পারো এই ক্যালকুলেশনগুলো, তুমি বাকি সবই পারবা। আমরা শুরুতে কিন্তু এটা ধরলাম আর নিয়ে আসলাম এক্স ওয়াই জেড, এখানে ডিক্লেয়ার করলাম কোনটি বেগ, তখন ফর্মুলা অনুযায়ী এটাই হবে। এবং আমরা এখানে কিউ, এটাকে কিউ ডিক্লেয়ার করলাম আমরা, এবং এখানে আমরা একটা ভেক্টর ফাংশন পাচ্ছি ইউভি ডাব্লিউ ধরলাম এটাকে আমরা, তখন ইউভি ডাব্লিউ কিন্তু আমাদের এইটা হয়। তো আশা করি তোমরা এটা এখানে বুঝতে পারছো। সো এইখান থেকে আমরা কি পেলাম তাহলে? এখান থেকে কিন্তু আমরা বুঝতে পারলাম যে আমাদের কিউ কিন্তু এক্স ওয়াই জেড টি এর ফাংশন, কারণ ইউভি ডাব্লিউটা এক্স ওয়াই জেড টি এর ফাংশন, এই কারণে। বা কিউটা যেহেতু আমাদের একটা ভেক্টর, তুমি এটাকে ইউ ভি ডাব্লিউ এর ভেক্টর লিখতে পারবা এইভাবে। এটা আমরা আগেও লিখছি অবশ্যই, যে এখানে আপাতত দরকার না, আমরা এটাকে কিউ দিয়ে এইভাবে, এইখানে এটা দরকার নেই, এইটা এখানে দিলেই হবে। সুতরাং কিউটা কি? কিউটা হচ্ছে আমাদের এরকম। আচ্ছা, ইউভি ডাব্লিউটা কিন্তু এক্স ওয়াই জেড টি এর ফাংশন, বেগের অংশ। তোমরা আসলে আশা করি তোমাদের বুঝতে পারছি জিনিসটা কেমন, ঠিক আছে? আচ্ছা, তাহলে এইগুলো হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট একটা পার্ট ছিল। এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমরা এই পাথ লাইনের সমীকরণ লিখতে চাই, ঠিক আছে? এই পাথ লাইনের সমীকরণটা আসলে কি হবে? তো তুমি দেখলে একটু অবাক হবা যে পাথ লাইনের সমীকরণটা এইটা। আমি দেখাই পাথ লাইনের সমীকরণটা কি। সো এইখানে দেখো, সুতরাং কি বলবো এটাকে? পথরেখা বা পাথ লাইন সমীকরণ, পথরেখা সমীকরণ। কণাটির পথরেখার সমীকরণ কি হবে? কণাটির পথরেখার সমীকরণ হচ্ছে dx by dt equals to u, dy by dt equals to v, এবং dz by dt equals to w। এটি হচ্ছে পথরেখার সমীকরণ। খুবই অদ্ভুত লাগতে পারে জিনিসটা, বাট এটাই পথরেখার সমীকরণ। এই সমীকরণ জোটটাই, এই অন্তরক সমীকরণ জোটটাই হচ্ছে আমাদের এটার এই পথরেখার সমীকরণ। দেখো জিনিসটা বুঝতে পারছো কিনা, ঠিক আছে? তো আশা করি জিনিসটা বুঝতে পারছো। পরে আমাদের যেটা রয়েছে, এখানে কণা বলা দরকার নেই, পথরেখার সমীকরণ আমাদের এটা। সুতরাং স্রোতরেখার সমীকরণ কি হবে? দেখো, পথরেখার সমীকরণ ইংলিশে লিখে দিই আমি, বা পাথ লাইন। এই পাথ লাইন বা পথরেখা আর স্রোতরেখা, এই দুটো খুবই গুরুত্বপূর্ণ। স্রোতরেখার বা একে স্ট্রিম লাইন বলা হয়, স্ট্রিম লাইন সমীকরণটা কি হবে? এইটা হবে এরকম অনেকটা, dx ডিভাইডেড বাই ইউ
ইকুয়ালস টু dy ডিভাইডেড বাই v, uv w কিন্তু তুমি জানো, ইকুয়ালস টু dz ডিভাইডেড বাই w। এইটাকে বলা হয় স্রোতরেখার সমীকরণ। ম্যাথে এগুলো অনেক লাগবে, আমি আগেই তোমাদের পড়াই দিচ্ছি এগুলা। পথরেখার সমীকরণ, স্রোতরেখার সমীকরণ কিভাবে বিল্ড আপ করতেছে দেখো। আমরা কিন্তু যে এখান থেকে নিয়ে আসছি, একটু খেয়াল করে দেখো তোমরা বিষয়টা। এবং যেহেতু dx বাই dt কে আমরা u ধরতেছি, dy বাই dt কে আমরা v ধরতেছি, এবং dz বাই dt কে আমরা w ধরতেছি, dr বাই dt আমাদের q এখানে দেখো। এবং আমরা এখানে জাস্ট বুঝাইছি, এটাই কিন্তু আসলে আমাদের একত্রে সমীকরণ জোট তৈরি করবে, সেই সমীকরণ জোটটাকে বলা হয় পথরেখার সমীকরণ। আর এখানে তিনটা হচ্ছে একসাথে আমাদের কি স্রোতরেখার সমীকরণ। আচ্ছা, এখন আমরা যেটা দেখব, এইটা খুবই গুরুত্বপূর্ণ, এটা আমাদের ম্যাথে ম্যানিপুলেশন করতে অনেক সাহায্য করবে, ঠিক আছে? অনেক ক্যালকুলেশনে এটা ইউজ করা হবে। এটাকে বলা হয় স্থানীয় পরিবর্তন ও বিশেষ পরিবর্তনের হারের মধ্যে সম্পর্ক। এই থিওরামটা, এটা থিওরাম ছিল একটা, কিন্তু এটা তোমাদের নাই দেখে আমি করলাম না, আমি আপাতত এইভাবে করাই দিচ্ছি। স্থানীয় পরিবর্তন ও, এবং যেহেতু আমি একে ইনফর্মালি সব কিছু রিক্যাপ করে দিচ্ছি, এর জন্য আমি এটা পড়াই দিচ্ছি। পরিবর্তনের, স্থানীয় পরিবর্তন ও বিশেষ পরিবর্তনের হারের মধ্যে সম্পর্ক, মধ্যে সম্পর্ক। এটা আসলে বুঝাইছে ডিডিটি অপারেটরটা, এটা কিন্তু অনেক ইউজ করি আমরা এখানে। ডিডিটি অপারেটরটা আমরা এখানে কিন্তু অনেক 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 ইউজ করব, সামনে তুমি দেখতে পারবা। সো এটাকে আরো কিভাবে লিখতে পারি আমরা? ওরা বলতেছে এটা ইকুয়ালস হচ্ছে ডেল ডেল টি প্লাস কিউ ডট ন্যাবলা। তোমরা কিন্তু কিউ জানো কি, কিউটা কিন্তু বেগ, পার্টিকেলের বেগ, আর ন্যাবলাটা কি সেটাও কিন্তু তোমরা জানো। তাহলে এটা কিন্তু কিউ ডট ন্যাবলা, এটা হচ্ছে আমাদের এটা, যেখানে ন্যাবলাটা কি, এটাও লিখে দিই ন্যাবলাটা আমরা, যেখানে ন্যাবলা হচ্ছে আমাদের ডেল ডেল এক্স আই, আইটাকে আমরা আগে নিই এখানে, প্লাস জে ডেল ডেল কে ডেল ডেল ওয়াই প্লাস কে ডেল ডেল জেড। ঠিক আছে, আই জি কে ডানে না রাখাই ভালো, কারণ তাহলে ফিল হবে যেন আমরা এটাকে অন্তরীকরণ করতেছি। ঠিক আছে, আমরা একটা কাজ করি, এখানে আই জি কে যদি উপরে, যদি আমি কি এখানে উপরে ডানে নিয়েছিলাম, হ্যাঁ ডানে রাখছিলাম, এটা ভুল হয়েছে। এটা ডানে না নিয়ে কিন্তু বামে নেওয়া একদম বুদ্ধিমানের কাজ। সবসময় আমরা এটাকে বামে রাখবো, একটু কেয়ারফুল থাকবো এখানে। হ্যাঁ, এগুলো নিয়ে ম্যাথ করার সময় একটু কেয়ারফুল থাকবো। আমরা এই আই জি কে এটাকে আমরা একটু বামেই রাখবো। ওকে, সাই ডেল ডেল এক্স, জে ডেল ডেল ওয়াই, এবং কে ডেল ডেল জেড। ওকে, তাহলে এসব ভালো হবে। হ্যাঁ, আচ্ছা, তাই এখানে আমাদের, আমরা কিন্তু এই কাজটা করলাম। তো তাহলে এইটা হচ্ছে আমাদের কি, স্থানীয় পরিবর্তন ও বিশেষ পরিবর্তনের হারের মধ্যে সম্পর্ক। আচ্ছা, এটা কিভাবে ডেভেলপ করছি এটা আমরা দেখি। এইটা ইনফর্মাল ওয়েতে, ফর্মাল ওয়েতে থিওরাম আছে। ঠিক আছে, আমি এখানে সব ফর্মাল, আগে ইনফর্মাল ওয়েতে শিখাই দিই। সো এটার প্রমাণ দেখবো আমরা এখন। এটার প্রমাণ দেখো। সো এখানে ধরি ধরি এফটা হচ্ছে আমাদের এখানে স্কেলার ফাংশন। এটা আমরা একটা স্কেলার ফাংশন নিয়ে নেবো এখানে। এফ এফ এফটা এখানে আগে ঠিক হবে কিনা জানি না, আমি অন্য একটা স্কেলার ফাংশন নিলে বেশি ভালো হবে মেবি। তুমি জি নিয়ে নাও। হ্যাঁ, তো ধরি জি হচ্ছে আমাদের একটা এক্স ওয়াই জেড টি, হ্যাঁ, স্কেলার ফাংশন, স্কেলার ফাংশন। তাহলে আমি জি কে যদি অন্তরীকরণ করি তাহলে কেমন হবে? এবং অন্তরীকরণটা এরকম, অনির্দিষ্ট চলকের সাপেক্ষে, এটা কিন্তু আমি পড়াই আসছি।
তাহলে কি হবে এখানে? এখানে আমি মনে করি ঠিক আছে, এটা থাক, সমস্যা নেই। দেখো তাহলে ডেল জি ডেল এক্স ডি এক্স প্লাস ডেল জি ডেল ওয়াই ডি ওয়াই প্লাস ডেল জি ডেল জেড ডি জেড। মনে করে দেখো, এটা কিন্তু আমি আগে দেখে আসছি ক্যালকুলাসের ফর্মুলাতে, বলছিলাম যে, এবং এইখানে হচ্ছে ডেল জি ডেল টি ডিটি। দেখো, আশা করি তোমরা বুঝতে পারছো। এখন যদি আমরা এখানে ডিজি বাই ডিটি নিচে যদি টি দিয়ে দিই তাহলে কি হবে? তাহলে এখানে কিন্তু জাস্ট এই জিনিসটা হবে ডেল জি ডেল এক্স ডিএক্স ডিটি প্লাস ডেল জি ডেল ওয়াই ডিওয়াই ডিটি প্লাস ডেল জি ডেল জেড ডিজেড ডিটি। আর এখানে ডেল জি ডেল টি অ্যান্ড ডিটি বাই ডিটি কিন্তু 1 আসবে এখানে। এটা আসতেছে আমাদের এখানে, তাই না? এখন একটু খেয়াল করে দেখো, ডিএক্স বাই ডিটি ডিওয়াই বাই ডিটি ডিজেড বাই ডিটি কিন্তু আমরা জানি ইউভি ডাব্লিউ আমাদের জন্য। তাহলে আমরা যদি এখানে ডেল জি বাই ডেল এক্স লিখে দিই, ডেল জি বাই ডেল এক্স ইউ প্লাস ডেল জি বাই ডেল ওয়াই ভি প্লাস ডেল জি বাই ডেল জেড ডাব্লিউ প্লাস ডেল জি বাই ডেল টি। তো একটু যদি খেয়াল করে দেখো এখানে, যে এখানে কিন্তু ডেল ডেল এক্স অপারেটর, ডেল ডেল ওয়াই অপারেটর, ডেল ডেল জেড অপারেটর রয়েছে সাথে জি। যেন এই এতটুকু দেখলে মনে হবে যেন ইউভি ডাব্লিউ কিন্তু আসলে কি কিউ, আমার যেটা বেগ, পার্টিকেলের যে বেগটা রয়েছে, যে বেগের অংশ না ইউভি ডাব্লিউটা, হ্যাঁ। এবং ডেল জি ডেল এক্স ডেল জি ডেল ওয়াই ডেল জেড ডেল জি ডেল জেড, এটা যেন মনে হচ্ছে ন্যাবলা এবং জি এর কি। আমি একটু দেখাই অপারেশনটা করে, তাহলে বুঝতে পারবো এখানে ব্যাপারটা কেমন। তো আমরা এখানে কি করব, ইউটাকে আমরা সামনে দিয়ে দিই। তার আগে আমরা ডেল জি বাই ডেল টিকে সামনে দিয়ে দিই এবং এখানে আমরা ইউটাকে আগে লিখি, তাহলে বুঝতে পারবা। প্লাস ভি ডেল জি ডেল ওয়াই, কারণ এখানে কিন্তু ডাব্লিউর উপর অন্তরীকরণ করা হবে না, এটা কিন্তু গুণ হচ্ছে, তাই না? মাথায় রেখো, ভি থেকে আমি সামনে নিতে পারছি এই কারণেই যে ভি এর উপরে কিন্তু অন্তরীকরণ করা হবে না, আর এটা কিন্তু অন্তরীকরণ করা শেষ, এটাকে অন্তরক সহগ বলা হচ্ছে এখন। তাহলে ডাব্লিউ ইকুয়ালস টু ডিজি বাই ডিজেড, লেখো এটা। এখন কি করতে পারি আমরা, ডিজি, এখানে যে ডিজিটা আমাদের জি কিন্তু উভয় পক্ষে রয়েছে, এখানেও জি আছে এখানেও কিন্তু জি আছে, ডিডিটি, ওকে, জিটা এভাবে রয়েছে। সো জিটাকে কিন্তু আমি এখান থেকে কমন নিয়ে নিতে পারি, তাহলে ডেল ডেল টি প্লাস ইউ ডেল ডেল এক্স প্লাস ভি ডেল ডেল ওয়াই প্লাস ডাব্লিউ ডেল ডেল জেড। দেখো তো ঠিক আছে কিনা? এখনই কিন্তু ঠিক আছে পুরাটা। এখন কিন্তু আমি লিখতে পারি এখানে ডিডিটি ইকুয়ালস টু ডেল ডেল টি প্লাস ইউ ডেল ডেল এক্স প্লাস ভি ডেল ডেল ওয়াই প্লাস ডাব্লিউ ডেল ডেল জেড। এখনও শেষ হয় নাই ক্যালকুলেশনটা, আমরা যে এইটা বানাইছিলাম যে এইটা ইকুয়াল টু যে এইটা, তার প্রমাণ আমরা দেখাবো। দেখো আমরা ডেল ডেল টি পেয়ে গেছি। এখন তুমি ডান একটু খেয়াল করে দেখো, এটা দেখে মনে হবে যেন কিউ এর সাথে, কিউ যে আমাদের বেগ ভেক্টর ছিল, তাই না, বেগ ফাংশন কিউ এর অংশ কিন্তু ইউভি ডাব্লিউ, তার সাথে যেন মনে হচ্ছে ডট গুণ করা হয়েছে ন্যাবলায়ের, কিন্তু ন্যাবলা অপারেশন তার সাথে করা হয়। দেখো, কারণ তার সাথে তার ডট গুণ করলে কিন্তু আমরা আই কি হয়ে যাবে, আই যে কে চলে যাচ্ছে। সো এইটা কিন্তু এটা সমান, তখন আমরা লিখতে পারি ডেল ডেল টি প্লাস এটা। দেখো একটা প্রমাণ দেখাই আমি, যে এইটা যেটা সমান, এইটা যে এইটা আমরা আগেই দেখাই আসছি তোমাকে,
যখন আমি ন্যাবলা অপারেটর পড়াইছি। আমাদের ন্যাবলা অপারেটর এই যে এখানে ছিল দেখো, এই যে। ওকে? সো এইটা খুবই ইম্পর্টেন্ট। আমরা কিন্তু এটা প্রমাণ দেখাই ফেললাম যে কিভাবে আমরা এই ডিডিটি এটা বারবার ইউজ হবে, তো এই কারণে আমরা এটাকে এভাবে করে নিচ্ছি। তুমি এটাকে ভেবে নাও আপাতত ইনফর্মাল ওয়েতে। ওকে? তোমার ম্যাথ করতে অনেক হেল্প করবে। দেখো, সো এইসব ম্যানিপুলেশনগুলো তোমার ইউজড হইতে হবে। এখন আমাদের কি বাকি বের করা? তুমি বলো। আমরা বেগ বের করছি, বেগের পরে থাকে ত্বরণ। আমরা এখন ত্বরণ বের করবো। সুতরাং কণাটির ত্বরণ কি হবে? তো সিম্পলি কণাটির ত্বরণ কিন্তু বেগকে আমরা কি করব? টি সাপেক্ষে কনজুগেট করবো। তাহলে ডি কিউ বাই ডিটি এটাই হওয়ার কথা। তাহলে তুমি এটা যদি করো তাহলে কি হবে? যেহেতু কিউ এর অংশ কি ইউভিডাব্লিউ, তাহলে ডিইউ বাই ডিটি হবে এখানে প্লাস ডিভি বাই ডিটি হবে প্লাস ডিডাব্লিউ বাই ডিটি। দেখো বুঝো কিনা এটা? যেহেতু কিউ এর অংশ হচ্ছে ইউভিডাব্লিউ, তাহলে এটাই কিন্তু হওয়ার কথা। এখন ডিইউ বাই ডিটিকে কিন্তু লেখা যায় ইউ, যেহেতু আমাদের কি ইউটা কিন্তু ডেল এক্স বাই ডেল টি, ডিএক্স বাই ডিটি, সরি ইউটা কি ডিএক্স বাই ডিটি। তাহলে এখানে কি লিখতে পারবো তুমি? ডি স্কয়ার এক্স ডিভাইডেড বাই ডিটি স্কয়ার প্লাস আমাদের বইতে যেই এটাই কিন্তু আমাদের সাথে কি ত্বরণ হওয়ার কথা, কিন্তু বইতে যে আকৃতিতে রয়েছে বা যে আকারে রয়েছে সেই আকারে আমরা নিয়ে যাই। দেখো, ডি স্কয়ার ওয়াই ডিভাইডেড বাই ডিটি স্কয়ার জে প্লাস ডি স্কয়ার জেড ডিভাইডেড বাই ডিটি স্কয়ার কে। দেখো কি এটা ঠিক আছে কিনা? তাহলে এটা কি হবে এখন? কণাটির ত্বরণ তাহলে কি হচ্ছে এখানে আমাদের? আমরা কিন্তু কণাটির ত্বরণ পাচ্ছি এইটাই, এই দুইটা আকারে আমরা নিয়ে আসতে পারছি। বাট এইখানে আর একটা টেকনিক ইউজ করা যেত। আবার আমরা এটাও বলতে পারি ডিকিউ বাই ডিটি। এখন মনে করে দেখো তো আমরা একটু আগে কি প্রমাণ করে আসলাম ডিডিটি জায়গায়, তো হিসেবে তো এইটা হওয়ার কথা না আমাদের ত্বরণটা, হিসেবে তো ত্বরণটা এইটা হওয়ার কথা, কিন্তু আমরা এইটাকে ব্যবহার করে ত্বরণটাকে লিখবো। এটা কাজ করি, এইটাকে আমরা নিচে নামাই, কারণ এইটা আমাদের আসলে দরকার নেই। তোমাদের সিরিয়ালটা মেনটেন করা উচিত। তাই ডিকিউ বাই ডিটি কিন্তু আমাদের এরকম। এখন ডিডিটি মানে কি? ডেল ডেল টি প্লাস কিউ ডট ন্যাবলা, এবং এখানে কিন্তু আমাদের কিউটা থাকবে। এই অপারেটরের জায়গায় কিন্তু আমরা এটা দিয়ে রিপ্লেস করে দিচ্ছি। দেখো বুঝতে পারতেছো কিনা? তাহলে এখন কি হবে? ডেল ডেল টি কিউ প্লাস কিউ ডট ন্যাবলা কিউ। তো বইতে ত্বরণটা কিন্তু এই আকারে রয়েছে, ঠিক আছে? এমন আকারে রয়েছে। তুমি ইচ্ছা করলে আরেকটু ভাঙাইতে পারো, কারণ কিউ ডট ন্যাবলা কিন্তু তুমি জানো কিউ ডট ন্যাবলার ভ্যালুটা কি। আর তুমি এই যে এখানে দেখো আমরা এখানে আনছিলাম কিউ ডট ন্যাবলা, এটা কিন্তু কিউ ডট ন্যাবলা ছিল, তাই না? সো আশা করি তুমি এটা বুঝতে পারছো কিভাবে আমরা কণাটার ত্বরণ নিয়ে আসছি এটার সাহায্যে। ইচ্ছা করলে প্রথমে আমি তোমাকে যে আকারটা দেখাইছিলাম ওই আকারটা কিন্তু তুমি রাখতে পারো, ঠিক আছে? কিন্তু ওইটা কিন্তু ফর্মাল না বা বইতে নাই। আচ্ছা, এখন আমরা কি করব চিন্তা করো। আমরা কিন্তু বেগ বের করছি, বেগ থেকে আমরা ত্বরণ বের করলাম। এখন যেটা আছে সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটা একটা বিষয়, অবিচ্ছিন্নতা সমীকরণ। সুতরাং অবিচ্ছিন্নতা সমীকরণ, এইগুলো তোমরা থিওরাম পাবা। বিচ্ছিন্নতা সমীকরণ
ওকে, তো অবিচ্ছিন্নতার সমীকরণ কি হবে? এইটা ডেল রো বাই ডেল টি, এটা অনেক আকার রয়েছে, বাট এটাই সবচেয়ে ফান্ডামেন্টাল আকার। আমি এটা দেখাই দিই, প্লাস ন্যাবলা ডট রো কিউ। এটা কিন্তু এখন কাইন্ড অফ মুখস্থ। এটা কিভাবে ডেভেলপ করা হয়েছে সেটা আমরা থিওরামে দেখব নেক্সট লেকচারে, পরবর্তী লেকচারগুলোতে দেবো, ঠিক আছে? ইকুয়ালস টু 0, এটা হচ্ছে অবিচ্ছিন্নতার সমীকরণ। ওকে, সো এখানে আমি একটু আগায় যাই। সো রোটা কিন্তু আমাদের ঘনত্ব বোঝায়। ওকে, সো প্রবাহী পদার্থটা যদি আমাদের এমন হয়ে থাকে যে আমি চাপ দিলে ঘনত্ব কোনো পরিবর্তন হবে না, ওকে, সো এটাকে আমরা বলতেছি অসংনম্য হয় এবং সমসত্ব হয়, তখন রোটা কিন্তু ধ্রুবক হয়ে থাকে। আর রোটা ধ্রুবক মানে কিন্তু এটা 0, এবং ন্যাবলা হচ্ছে আমাদের এখানে এরকম। সরি, যেহেতু রোটা ধ্রুবক, রোটা কিন্তু বাইরে নিয়ে আসতে পারি আমরা ন্যাবলার, এবং ন্যাবলা ডট কিউ দেখতে পারি শুধুমাত্র এখানে, এবং এখানে লিখবো আমরা ন্যাবলা, অ্যান্ড রোটা কিন্তু আমরা ডানে নিয়ে গেলে 0 হয়ে যাবে, ঠিক আছে, 1/রো দিয়ে ভাগ করে দিলে। তাহলে ন্যাবলা ডট কিউ কিন্তু আমাদের 0। আর ন্যাবলা ডট কিউকে আমরা কি বলি? এটা আমি আগেই শিখেছিলাম, ডাইভারজেন্স, তাই না? এটাকে ডাইভারজেন্স অফ কিউ বলা হয়। সো এটা কিন্তু আসলে অবিচ্ছিন্নতা সমীকরণ। আমি সাইডে একটা সাইড নোট দিয়ে দিই, দেখো, প্রবাহী পদার্থ যদি সমসত্ব, সমসত্ব মানে কি, যে প্রত্যেকটা জায়গায় ওই প্রবাহী পদার্থের ঘনত্ব সমান, এমন না যে কোথাও ঘনত্ব কম কোথাও ঘনত্ব বেশি, এমন প্রবাহী পদার্থ না, প্রত্যেকটা জায়গায় ঘনত্বটা সমান। ওকে, ও অসংনম্য হয়, অসংনম্য, সংনম্যতা তোমরা শিখছো, আমি তোমাকে দেখাই দিই। শিখা বলতে আমরা এটা কিন্তু ইগনোর করছি, কারণ এটা আসলে ওইভাবে দরকার পড়ে না। সংনম্যতা কি, যে একটা বস্তু যখন আমি চাপ প্রয়োগ করব, তার আয়তন পরিবর্তন হবে। আয়তন পরিবর্তন হলে কিন্তু তার একটা ঘনত্বের মধ্যে কিন্তু একটা পরিবর্তন আসবে, ঠিক আছে? এই বিষয়টা তোমরা এটা পড়লে বুঝতে পারবা যে কম্প্রেসিবিলিটি বা সংনম্যতা হলো একটি পদার্থ কতটা চেপে ছোট করা যায়, মানে চাপ প্রয়োগ করলে তার আয়তন কতটা কমে যায়, সেটার পরিমাপক সংনম্যতা। সো এখানে অসংনম্য প্রভাব পদার্থ বলতে আমরা কি বুঝবো এখানে? দেখো, আমরা এখানে দেখাই, এই যে এটা ঘনত্ব কমার কোনো চান্স নাই চাপ প্রয়োগের মাধ্যমে, ঠিক আছে? আমরা কোথায় জেনেছিলাম? এইখানে ছিলাম। ওকে, এটা ঘনত্ব কমার কোনো চান্স নেই। তো প্রবলেম হইতেছে, দাঁড়াও তো একটু, এইখানে আমাদের আচ্ছা, এই যে এটা, সো অসংনম্য প্রভাবটা প্রবাহী পদার্থটা এরকম অসংনম্য হয়, তখন রোটা কিন্তু ধ্রুবক, তখন রো ধ্রুবক। তা রো ধ্রুবক হলে কিন্তু এটাকে আমরা সিম্পলিফাই করে এটা বানাইতে পারি। ওকে, তো অবিচ্ছিন্নতার সমীকরণ অনেক 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 ব্যবহার করা হবে, এটা যেন মাথায় রাখে। এটা সামনে কি আমরা আরো ভালো করে বুঝবো যে এই ডাইভারজেন্স অফ কিউ কি। দেখো এখানে বেগের সাথে কিন্তু রিলেটেড, বেগ কিন্তু সব জায়গায় আছে আমাদের। তো ডাইভারজেন্স অফ কিউটা কিন্তু আমাদের অবিচ্ছিন্নতা ইকুয়াল টু 0 হচ্ছে আমাদের অবিচ্ছিন্নতা সমীকরণ। ক্লিয়ার? আচ্ছা, এখন যেটা দেখবো আমরা সেটা হচ্ছে আমাদের বেগ বিভব ফাংশন। বেগ বিভব ফাংশন, বেগ বিভব ফাংশন ও বেগের মধ্যকার সম্পর্ক, ও
বেগের মধ্যকার বেগটা হচ্ছে কিউ, মধ্যকার সম্পর্ক। সো কিউ ইকুয়ালস টু হচ্ছে আমাদের এখানে নেগেটিভ ন্যাবলা ফাই। সো ফাইটাকে বলা হয় বেগ বিভব ফাংশন, ঠিক আছে? তো ফাইটা কিভাবে ডেভেলপ করা হয়েছে এটা তোমরা, এটা থিওরামে আছে, থিওরামটা নাই এবং ওইটা আমি দেখাবো না। এটা এটা দেখাটা বিষয়টি ইম্পর্টেন্ট না, দরকার নেই। সো এই জন্য আর দেখালাম না আমি যে ফাইটা আসলে কিভাবে কি ডেভেলপ করা হয়েছে। আর না হলে আমি দেখাই দিই একটু পরে দেখাই দিই কিভাবে এটা হয়েছে। তো এখানে আমাদের ফাইটা কি, ফাইটা হচ্ছে আমাদের বেগ বিভব ফাংশন, যেখানে দেখো আমরা একটু এখানে আর একটু ডিটেলসে দেখি। সেখানে ন্যাবলা ফাইটা কি হবে, ফাইটের স্কেলার রাশি এখানে। সো এখানে লিখে দিই ফাইটা আমাদের এখানে একটা স্কেলার ফাংশন এক্স, এবং এটা এক্স ওয়াই জেড টি এর ফাংশন, স্কেলার, ঠিক আছে? স্কেলার ফাংশন লিখে দিই। সো এই স্কেলার ফাংশনকে যদি আমরা ন্যাবলা অপারেটর দিয়ে অপারেট করি তাহলে আমরা কিউ পাবো। এটা কিন্তু এমনই হয়েছে এখানে। তাহলে এটাকে আমরা একটু পুরো নিয়ে নিই, একটু ক্যালকুলেশন আছে তো এখানে, এবং এইখানে কিন্তু আমরা ডেল ফাই বাই ডেল এক্স আই মাইনাস ডেল ফাই বাই ডেল ওয়াই জে মাইনাস ডেল ফাই বাই ডেল জেড কে আমরা এইভাবে নিতে পারি। ওকে, দেখো ন্যাবলা কিন্তু আমরা জানি কি ডেল ডেল এক্স ডেল ডেল ওয়াই ডেল জেড যাতে আই জেকে থাকে, তো এটাকে এমনই কিন্তু হওয়ার কথা। তাহলে কিউ এর সাথে তুমি কম্পেয়ার করো, কিউ তো আমরা কি জানি, কিউটা হচ্ছে ইউ আই প্লাস ভি জে প্লাস ডাব্লিউ কে, তাই না? তাহলে এটাকে আমি কাজ করি, এটাকে আমি অন্য একটা পেজে নিয়ে যাই, বেশি ভালো হবে অন্য একটা পেজে নিয়ে গেলে। বেগ বিভব ফাংশনটা আমরা এখানে ডেভেলপ করতে পারবো তাহলে ভালো করে। এইখানে নিচে নামো আমাদের, এবার আমি এখানে বলে দিই যে আমাদের স্কেলার ফাংশন ফাই হলো বেগ বিভব ফাংশন, বেগ বিভব ফাংশন। তোমরা ঠান্ডা মাথায় এগুলো করো, তাহলে হাইড্রোডাইনামিক্স অনেক ইজি হয়ে যাবে। তো এটা আমার মনে রাখতে হবে, এটাকে কি বলা হয়, বেগ বিভব ফাংশন। এবং কিউটা কি বেগ, তাই এখানে দেখো বেগ বিভব ফাংশনের সাথে বেগের সম্পর্ক দেখাচ্ছি আমি। আমাদের কিউটা কিন্তু আমরা জানি এখানে, এটা এভাবে লিখি, কিউটা কি ইউ আই প্লাস ভি জে প্লাস ডাব্লিউ কে, তাই না? যদি এটা এমন হয়ে থাকে তাহলে, তো যেখানে কিউটা কি বলো, এইটা তো অনেক ইম্পর্টেন্ট, এটা সবসময় লাগবে। নেগেটিভ ডেল ফাই বাই ডেল এক্স, বি হচ্ছে আমাদের নেগেটিভ ডেল ফাই বাই ডেল ওয়াই, এবং এই ডাব্লিউটা হচ্ছে আমাদের নেগেটিভ ডেল ফাই বাই ডেল জেড। দেখো এটা বুঝো কিনা। এর মানে কি দাঁড়ায়? এর মানে দাঁড়ায় কিন্তু যে আমি যদি ফাইকে এক্স ওয়াই জেড দ্বারা, এখানে জেড হবে বলে কিন্তু ডাব্লিউ লিখছি, এক্স ওয়াই জেড দ্বারা আংশিক অন্তরীকরণ করি, তাহলে আমরা কি পাবো, কিউ এর অংশ পাবো। ওকে,
তাহলে এটা বলে দিই আমি এখানে, অর্থাৎ ফাইকে, এইটাই ফাইর আসলে মেইন কাজ ম্যাথ করার সময়, ফাইকে এক্স ওয়াই যথাক্রমে এক্স ওয়াই ও জেড দ্বারা আংশিক অন্তরীকরণ করে -1, তাই না, -1 গুণ করলে কিউ এর অংশ পাওয়া যায়। কিউ এর আচ্ছা আগে যতক্ষণ, হ্যাঁ ঠিক আছে, তো অর্থাৎ ফাইকে যতক্ষণ এক্স ওয়াই জেড জেড দ্বারা আংশ অন্তর্গুণ করে -1 গুণ করলে কিউ এর অংশক সমূহ অর্থাৎ ইউ ভি ডাব্লিউ পাওয়া যায়। সো এটি হচ্ছে আমাদের বেগ বিভব। আশা করি তুমি বুঝতে পারছো তোমরা এখানে বেগ বিভবটা কি আসলে, এবং এইগুলা কিন্তু বইতে সব ফর্মালি লেখা আছে, ফর্মাল বিষয়ে আমরা যাব না এখানে আপাতত। ওকে, হ্যাঁ এটা ফর্মালটা দরকার নেই, আমরা এটাতে এনাফ, এটা ছাড়া আর কিছু লাগবে না। দেখো এটা, সো বেগ বিভবটা এখানে কি বুঝতে পারছি, বেগ বিভব ফাংশন। তো এখন আমরা ল্যাপ্লাস সমীকরণ দেখব। ল্যাপ্লাস সমীকরণটা কি, ঠিক আছে, এটাও খুবই ইম্পর্টেন্ট। ল্যাপ্লাস সমীকরণ, দেখো এটা একটা কনসেপ্ট। ল্যাপ্লাসের সমীকরণটা ধরি জি ইকুয়ালস টু জি একটা আমাদের স্কেলার ফাংশন, ঠিক আছে। সো জিটা কেমন স্কেলার ফাংশন সেটা বলা দরকার না, জি একটি স্কেলার ফাংশন। ওকে, ফাংশন এবং ন্যাবলা স্কয়ার জি ইকুয়ালস টু 0 হলে যদি ন্যাবলা স্কয়ার জি 0 হয়ে থাকে, ন্যাবলা স্কয়ার কি, ন্যাবলা ডট ন্যাবলা কিন্তু ন্যাবলা স্কয়ার, এখানে কি ন্যাবলা ডট ডট গুণ করলে কিন্তু ভেক্টর থাকে না, জানো তো, এখানে ভেক্টর সিম্বল উঠে গেছে। ন্যাবলা ডট ন্যাবলা হচ্ছে ন্যাবলা স্কয়ার। তাহলে ন্যাবলা স্কয়ার জি ইকুয়াল 0 হলে আমরা কি বলি, আমরা তখন বলি যে জি, সুতরাং জি ল্যাপ্লাস সমীকরণ সিদ্ধ করে। ল্যাপ্লাস সমীকরণ সিদ্ধ করে, ঠিক আছে, এর মানে কি জিটা ল্যাপ্লাস সমীকরণ সিদ্ধ করে। সো এখানে ন্যাবলা স্কয়ার আসলে কি, আমি একটু এক্সাম্পল দেখাই দিই। ডেল ডেল এক্স স্কয়ার জি
প্লাস ডেল ডেল ওয়াই স্কোয়ার জি প্লাস ডেল ডেল জেড, এটা কিন্তু অবশ্যই স্কেলার ফাংশন নিতে হবে। ওকে, জেড স্কোয়ার জি, সেইখানে কিন্তু এরকম হবে। এটা 0, এটা 0 হওয়া মানে কিন্তু আসলে কি ল্যাপ্লাস সমীকরণ সিদ্ধ করা। তো ল্যাপ্লাস সমীকরণ কিন্তু আসলে একটা কি অন্তরক সমীকরণ, ঠিক আছে। ল্যাপ্লাস লিখে দিই আমি এখানে, ল্যাপ্লাস সমীকরণ একটি অন্তরক সমীকরণ। এই যে এটা দেখে বোঝা যায় অন্তরক সমীকরণ। যদি এমন হয় জিটা একটা স্কেলার ফাংশন এবং আমি ন্যাবলা স্কয়ার দিয়ে ন্যাবলা স্কয়ার যদি জির উপর অপারেশন করি তো 0 পাই, তাহলে আমি বলতে পারবো জিটা কি ল্যাপ্লাস সমীকরণ সিদ্ধ করে। ওকে, তাহলে আমি যে ফাইটা যে পাইছি যেটা হচ্ছে বেগ বিয়োগ ফাংশন ফাইটা কি এরকম করে কিনা দেখি আমরা। ওকে, তো দেখো আমরা এখানে প্রমাণ করব যে ফাইটা কি ল্যাপ্লাস সমীকরণ সিদ্ধ করে কিনা। সো এটা হচ্ছে আমাদের একটা পার্ট, আমরা এখানে বলে দিই ফাই কি ল্যাপ্লাস সমীকরণ সিদ্ধ করে, সিদ্ধ করে। তো ফাইটা কি ল্যাপ্লাস সমীকরণ সিদ্ধ করে আমাদের মানে বলবো। তার আমার কি দেখাইতে হবে যে ন্যাবলা স্কয়ার ফাইটা আমাদের কি ইকুয়ালস টু 0। তো ন্যাবলা স্কয়ার ফাইটা আমরা নেই এখানে, আমরা এখানে অন্যটা। তো ন্যাবলা স্কয়ার ফাই কি হবে, এটা মানে কিন্তু ন্যাবলা ডট ন্যাবলা ফাই। ওকে, তাহলে তুমি ন্যাবলাটা এখানে রাখো, আর এখানে তুমি ডেল ফাই ডেল এক্স আই প্লাস ডেল ফাই ডেল ওয়াই জে প্লাস ডেল ফাই ডেল জেড কে। তার ন্যাবলা এখানে এরকম, ন্যাবলাটা আমরা এখানে রাখি। তাহলে ডেল ফাই ডেল এক্সটা আসলে কি আমরা জানি, এটা ডেল ফাই ডেল এক্স মাইনাস ডেল ফাই ডেল এক্স কিন্তু আমাদের ইউ ছিল, তাহলে এটা কি হবে মাইনাস ইউ হবে। তো মাইনাস ইউ আই প্লাস মাইনাস ভি জে মাইনাস ডাব্লিউ কে। আশা করি বুঝতে পারছি এটা, ঠিক আছে। এখন তুমি এটাকে যদি ন্যাবলার সাথে অপারেশন করো তাহলে কি হবে, ডট গুণ করলে এটা কি আসলে এখানে তুমি কিন্তু মাইনাস কমন নিতে পারো, মাইনাস কমন নিলে মাইনাস কিউ, কিন্তু এটা ইউআই প্লাস ভিজে প্লাস ডাব্লিউ কে কিন্তু মাইনাস কিউ। তাহলে আমি কি করতে পারি এখানে এখন, তাহলে মাইনাস তুমি বাইরে নিয়ে যাও ন্যাবলা ডট কিউ। তা ন্যাবলা ডট কিউ এর ভ্যালু কত দেখো, আমরা এখানে অবিচ্ছিন্নতা সমীকরণ যখন করছিলাম এইখানে কিন্তু কি ছিল ন্যাবলা ডট কিউটা 0 ছিল, তাহলে এখানে কি হবে অবিচ্ছিন্নতা সমীকরণ অনুযায়ী এখানে ন্যাবলা ডট কিউটা কি হবে 0 আসবে। সো অবিচ্ছিন্নতা সমীকরণ অনুযায়ী, অবিচ্ছিন্নতার সমীকরণ অনুযায়ী। এখন আমি কেন তোমাদের বলতেছি তোমরা এইটা শিখবা, এভাবে সিরিয়ালি মেনটেন করে তুমি এগুলো করবা, মূলত তোমরা আসলে ইউজড হয়ে যাবা এগুলাতে কিভাবে এখানে আমরা ম্যানিপুলেশনগুলো বা ক্যালকুলেশনগুলো এখানে করে থাকি। এই বিষয়টা তোমাদের ক্লিয়ার হয়ে গেলে তোমাদের ম্যাথটা কিন্তু অনেক 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 ইজি হয়ে যাবে, পুরোপুরি টোটালি ইজি হয়ে যাবে। এখন আমরা দেখব ঘূর্ণাবর্তিতা ভেক্টর, বা যেটাকে ইংলিশে বলা হয় ভর্টিসিটি ভেক্টর, ঠিক আছে। ঘূর্ণাবর্তিতা ভেক্টর বা ইংলিশে বলা হয় ভর্টিসিটি ভেক্টর, ভর্টিসিটি
ভেক্টর। এটা আসলে কি দেখো, সো কিউ আমাদের কি, কিউ কিন্তু আমাদের বেগ, তাই না? বেগ ফাংশন কিউটা, পার্টিকেলের বেগ বুঝি আমরা কিউ দ্বারা। সো কার্ল কিউ, কার্ল কিউ মানে কি, কার্ল কিউ মানে কি আমাদের ন্যাবলা ক্রস কিউ। তো এইটাকেই বলা হয় গুণাবর্তিতা ভেক্টর। সো এটাকে আমরা যেটা দ্বারা প্রকাশ করি এইভাবে, টুইন প্রকাশনীতে এটাকে যেটা দ্বারা প্রকাশ করছে। তো তুমি সি দিয়ে, সি থেকে বানাবো তোমরা এই যে এইভাবে, দেন উপরে একটা ভেক্টর সিম্বল দিবা। হ্যাঁ ঠিক আছে, এখানে কিন্তু ভেক্টর সিম্বল হবে, এখানেও কিন্তু ভেক্টর সিম্বল আছে। সো কার্ল কিউ বা ন্যাবলা ক্রস কিউটাই কিন্তু আমরা আসলে ভর্টিসিটি ভেক্টর হিসেবে চিনি। ওকে, সো এটার কাজটা আসলে কি তোমরা সেটা পরে বুঝতে পারবা, এটা আরো ডিটেলসে কাজটা বুঝতে পারবা। সো আপাতত আমরা এটাকে আর একটু ক্যালকুলেট করি। সো আমাদের যেটা, এটাকে আমরা বলি যেটা, এটা কি বলা হয় এটাকে, এটা বলা হয় যেটা। যেটা ঠিক আছে। এখন এই ভর্টিসিটি ভেক্টরে কিন্তু উপাংশ থাকবে। উপাংশ মানে আমরা যেটা বলে অংশক বলি, বা ইংলিশে বলে কম্পোনেন্ট, উপাংশ বলা যেতে পারে, সমস্যা নাই। সো এই ভর্টিসিটি ভেক্টরে কিন্তু উপাংশ থাকবে, যেহেতু এটা ভেক্টর। তো সেই উপাংশগুলোকে আমরা এটা বলি, বা কম্পোনেন্টগুলোকে আমরা এটা বলি। দেখো কিউ এর কিন্তু উপাংশ কি বা কম্পোনেন্ট কি, ইউ ভি ডাব্লিউ, তাই না? সো এখানে আমাদের অংশকটা কি হবে, কার্তেশীয় অংশ হচ্ছে এরকম। আমি এটাকে কপি করে নিই, এটা লেখা কিন্তু অনেক টাফ, তোমরা দেখছো। হুম, যেটা এক্স আই প্লাস যেটা ওয়াই জে প্লাস যেটা জেড। তো যেটা এক্স, যেটা ওয়াই, যেটা জেড হচ্ছে আমাদের কে। তো এটি হচ্ছে আমাদের ভর্টিসিটি ভেক্টরের অংশগুলা, ঠিক আছে। সো আমরা কি বলবো এখানে, এখানে যেটা এক্স, যেটা ওয়াই, যেটা জেড হলো, এটাকে বাংলা কি বলে, ঘূর্ণাবর্তিতা ভেক্টর। ঘূর্ণাবর্তিতা ভেক্টরের অংশ। ওকে, আশা করি বুঝতে পারছি ব্যাপারটা। আচ্ছা, এখানে শেষ না, আমরা কিন্তু এটা কিন্তু ক্যালকুলেট করে দেখবো এটা আসলে কি, এখানে জিনিসটা কি, এটা আমরা কিন্তু ক্যালকুলেট করে দেখবো। একটু দাঁড়াও, এখানে আমরা এটাকে এখান থেকে ক্যালকুলেশন করি। সো এটাকে আমরা যেটা ধরতেছি, তো এখানে আমরা ক্যালকুলেশন করি ন্যাবলা কিউ। ওকে, এখানে ঠিক আছে, এটাকে একটু বামে নিই আমরা। সো ন্যাবলা কিউ কি হবে, ন্যাবলা কিউটা আই জে কে ডেল ডেল এক্স ডেল ডেল ওয়াই ডেল ডেল জেড। এখানে কি হবে আমাদের, ইউ ভি ডাব্লিউ। ওকে, নাও কি হবে, আমরা আইটাকে স্থির রাখলাম, ক্রসিং করতে হবে জানো তোমরা, তাহলে ডেল ডাব্লিউ বাই ডেল ওয়াই মাইনাস ডেল ভি বাই ডেল জেড, পরে প্লাস
যে del u বাই del z মাইনাস del w বাই del x। তোমরা কিন্তু এটা পারো। যখন যেটাকে যদি আমরা মাইনাস হিসেবে নিতাম, মাইনাস যে নিতাম, তখন কিন্তু আমি কি করতাম, তখন এটার সাথে এটা করতাম আগে, নাকি না? তখন কিন্তু আমরা এটা থেকে এটা করতাম এবং এটার সাথে এটা করতাম, তা আগে এটা লিখতাম। তো এখানে যেহেতু প্লাস দিচ্ছি আমরা, তো কিন্তু তখন আমরা এটা থেকে এটা করতেছি। সো del u বাই del z এবং del w বাই del x। ওকে, তারপর প্লাস কে del v বাই del x মাইনাস del u বাই del y। এখন যদি আমরা কম্পেয়ার করি এটার সাথে এটাকে, তাহলে কি পাই আমরা? দেখো, তুমি এটার সাথে কম্পেয়ার করো এটাকে, জাস্ট এটাকে ধরো। তাহলে যেটা x কিন্তু আমাদের del w বাই del y মাইনাস del v বাই del z। কপি করে দেখাই দিই আমি। তো এটা হচ্ছে আমার আরেকটা কম্পোনেন্ট, এটা হচ্ছে আমাদের আরেকটা কম্পোনেন্ট। এটা হবে কি y তে, এটা হবে কিসে এক্স ওয়াই জেড। ওকে, তো y হলে কি হবে, এখানে জেড ইউ এবং এক্স ডাব্লিউ, আর এখানে এক্স ভি এবং ওয়াই ইউ। del v del x মাইনাস del u বাই del y। ঠিক আছে, সো আশা করি এটা বুঝাইতে পারছি। এটা কি, এখানে আমাদের এটাকে বলা হয় কি ঘূর্ণাবর্তিতা বা ঘূর্ণ ভর্টিসিটি ভেক্টর। ওকে, এবং এখানে কার্ল কিউ এবং আরেকটা আমরা দেখছি যে ডাইভারজেন্স কিউ, ওইটার কিন্তু আলাদা মিনিং। ওইটা কি, ওইটার দ্বারা কি বোঝায়? ওইটা দ্বারা বোঝায় যে অবিচ্ছিন্নতা সমীকরণ কিন্তু আমরা পাইছিলাম ডাইভারজেন্স কিউ থেকে। দেখো এই যে, ওকে, সো এইখানে কিন্তু এইটার, সো কার্ল এবং ডাইভারজেন্স এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমাদের হাইড্রোডাইনামিক্সে। ওকে, এখানে আরেকটা জিনিস রয়েছে যেটা দেখাই দিই আমি। ঘূর্ণাবর্ত রেখা আমরা কি দেখছি এখানে? আমরা পাথ লাইন দেখছি, স্ট্রিম লাইন দেখছি, আমরা এখন ঘূর্ণাবর্ত রেখা দেখব। সো এটা নিয়ে নিই আমরা এখানে। ঘূর্ণাবর্তী রেখা একটু মনে করে দেখো, আমরা পাথ লাইনে স্ট্রিম লাইনে কিভাবে এটাকে তৈরি করছিলাম। dx বাই ইউ ইকুয়ালস টু dy বাই ভি ইকুয়ালস টু dv বাই, মনে করে দেখো, আমি দেখাই দিই একটু। আমরা কিন্তু স্ট্রিম লাইনের সমীকরণ যখন আমি তৈরি করছিলাম, dx বাই ইউ ইকুয়ালস টু dy বাই ভি dz বাই w, এইখানে আমরা সেম কাজটা করব। dx বাই, দাঁড়াও, যেটা x ইকুয়ালস টু dy বাই যেটা y ইকুয়ালস টু dz বাই যেটা, আচ্ছা এখানে আমি ভুলে x হয়ে যেতে দেখতেছি আবার, না ঠিক আছে, এটাই তো এমনই হবে। ঠিক আছে, এমনই হওয়ার কথা, কারণ আমাদের এখানে কম্পোনেন্ট কিন্তু এটা, তখন কিন্তু কম্পোনেন্ট কি ছিল, ইউ ভি ডাব্লিউ ছিল, তাই না, কিউবের ক্ষেত্রে। দেখো এটা হচ্ছে আমাদের ঘূর্ণাবর্তী রেখা বা ভর্টেক্স লাইন বলি এটাকে আমরা, বা ভর্টেক্স লাইন, ভর্টেক্স লাইন। আচ্ছা, এখন আসলে এইটা কিসের জন্য, এই ভেক্টরটা কি কাজের?
কি কাজে ব্যবহৃত হবে সেটা আমরা একটু বুঝি। ঘূর্ণায়মান এবং অঘূর্ণায়মান গতির জন্য আমাদের এই ভেক্টরটা। সো আমরা দেখব যে একটা প্রবাহ আছে, ওই প্রবাহটা কি ঘূর্ণায়মান প্রবাহ নাকি অঘূর্ণায়মান প্রবাহ, সেইটা ডিপেন্ড করে হচ্ছে আমার কি ওই প্রবাহের বেগের ওই প্রবাহটার ভর্টিসিটি ভেক্টরের উপর, ঠিক আছে? তো ভর্টিসিটি ভেক্টর যদি আমাদের 0 হয়, নাল ভেক্টর হয়, তাহলে সেটা অঘূর্ণায়মান। ওকে? আর যদি নট ইকুয়াল টু 0 হয় তাহলে সেটা ঘূর্ণায়মান। আশা করি এটা বুঝতে পারছি। তো আমরা এটা লিখি অঘূর্ণায়মান গতি এবং ঘূর্ণায়মান গতি। এই কনসেপ্ট আমাদের এখানে এখন আসবে। ঘূর্ণায়মান গতি। আগে অঘূর্ণায়মান গতি দেখাই আমরা। অঘূর্ণায়মান গতি। আমি আবার একটু বলে দিই, এখানে দেখো, ওই যে আমরা যখন বালতিতে পানিটা এভাবে ঘুরাইতাম আগে, ছোটবেলায় অনেকে এগুলো করছো তোমরা, তখন পানিটা যেভাবে ঘুরে এটা কিন্তু ঘূর্ণায়মান গতি, ঠিক আছে? সে পানিটার ওটা কি ঘূর্ণায়মান গতি। সো আমি কিভাবে বুঝবো? যে কোনো একটা প্রবাহের ভর্টিসিটি ভেক্টর থেকে আমি জানতে পারবো যে ওইটা কি আসলে ঘূর্ণায়মান গতি কি অঘূর্ণায়মান গতি। ওকে, দেখো এটা কেমন হবে, যখন প্রত্যেক প্রবাহ কণার ঘূর্ণাবর্ত ভেক্টর, প্রত্যেক প্রবাহ কণার ঘূর্ণাবর্ত ভেক্টর কি হবে? ঘূর্ণাবর্ত ভেক্টর 0 হয় সেই প্রবাহ গতিকে অঘূর্ণায়মান বলা হয়। শুধু অঘূর্ণায়মান গতি, আচ্ছা গতি বলো, ঠিক আছে? বা অঘূর্ণায়মান প্রবাহ, এখানে গতি বলতেছে যদিও, তুমি অঘূর্ণায়মান গতি বা অঘূর্ণায়মান প্রবাহ বলতে পারো। ঘূর্ণায়মান প্রবাহ, অঘূর্ণায়মান প্রবাহ। ওকে, আচ্ছা, সেই প্রবাহ গতিকে অঘূর্ণায়মান বলা হয়। আর উল্টা কি, যদি 0 না হয় তখন সেটা কি ঘূর্ণায়মান। তো এখানে দেখো আমি বলে দিই, আগে এটা দেখাই দিই যে আমাদের এইটা এইটা এটা 0 হওয়া, বা আমাদের ন্যাবলা ক্রস কিউ, বা আমরা এটাকে বলতে পারি কার্ল কিউ, যদি আমাদের এখানে 0 হয়। আর আরটা কি ঘূর্ণায়মান গতি, সেক্ষেত্রে কি হবে? সো ঘূর্ণায়মান গতির ক্ষেত্রে আমরা বলবো যে 0 হয় না। ওকে, 0 না হয় যখন প্রত্যেক প্রবাহ কণার ঘূর্ণাবর্ত ভেক্টর 0 না হয়, সেই প্রবাহ গতিকে অঘূর্ণায়মান বলা হয়। তো প্রবাহটা যেটা গতি আমরা বুঝতে পারতেছি এখানে। সো আমরা যেখানে কি নট ইকুয়ালস টু 0 হবে এইটা। ওকে, ঘূর্ণায়মান এবং অঘূর্ণায়মান গতির সাথে ফায়ের একটা সম্পর্ক রয়েছে, সেটা আমরা এখানে শিখে নিই। দেখো, সো আমরা জানি যে আমাদের জেটা ভেক্টর এটা কিন্তু কার্ল কিউ না, এটা যদি আমাদের 0 হয় তাহলে সেটা কি অঘূর্ণায়মান। তো তুমি কার্ল কিউ নাও এখানে,
তো কার্ল কিউ বলতে কি বুঝি আমরা? ন্যাবলা ক্রস কিউ। ওকে, ন্যাবলা যায় তুমি ন্যাবলা রাখো। এখন কিউ এর যদি ফাই ফাংশন বা কিউবের যদি বেগ বিভব ফাংশন অস্তিত্ব থাকে, ঠিক আছে? সো আমরা ধরে নেই যে আমাদের বেগ বিভবের অস্তিত্ব আছে। যদি বেগ বিভবের অস্তিত্ব থাকে তাহলে কিউ এর জায়গায় আমরা কি লিখতে পারবো? এখানে নেগেটিভ ন্যাবলা ফাই, তাই না? আমরা কিন্তু তখন নেগেটিভ ন্যাবলা ফাই লিখতে পারবো। এখন তুমি নেগেটিভটাকে বাইরে নিয়ে যাও, এখন তুমি ন্যাবলা লেখো এখানে ক্রস ন্যাবলা ফাই। এটার মান কত এখানে? এটা আমরা বুঝতে হবে, এটা ভ্যালু কত আসবে। দেখো একদম শুরুতে আমি তোমাদেরকে ভেক্টর ক্যালকুলাসে কিছু ফর্মুলা দিয়ে দিচ্ছিলাম তোমাদের, সেটা হচ্ছে এই যে এখানে দেখো ক্রস করলাম, এবং যদি আমরা এরকম নর্মাল গুণ করে থাকি এই জায়গায়, তখন কি হবে? এটা তখন এটা মান হয় 0, ঠিক আছে? যেখানে ফাইটা কি, যেখানে ফাইটা স্কেলার, এখানে স্কেলার ফাংশন ফাইটা, যেহেতু তোমার জেনারেল গুণ হইতেছে, জেনারেল গুণ হইলে কিন্তু সেটা অবশ্যই বা গ্রেডিয়েন্ট হচ্ছে এখানে, এটাকে আমরা গ্রেডিয়েন্ট বলে থাকি। সো আমরা এখানে লিখে দিব যে এটা আমাদের 0। সো এটা আরেকটা পেজ লাগবে, আমরা এখানে নিয়ে আসি এটাকে, তখন এটা কি হবে? 0 হবে। তাহলে আমরা কি বলতে পারি এখানে? এখানে আমরা বলতে পারি যখন বেগ বিভবের অস্তিত্ব থাকে তখন গতিটি অঘূর্ণায়মান হবে। যখন বেগ বিভবের অস্তিত্ব থাকে তখন গতিটি অঘূর্ণায়মান হবে। যখন বেগ বিভবের অস্তিত্ব থাকে তখন গতিটি অঘূর্ণায়মান হবে। এখন আমরা নতুন একটা টপিক শিখব, সেটা হচ্ছে কৌণিক বেগ ভেক্টর। তো কৌণিক বেগ ভেক্টরকে আমরা ওমেগা দ্বারা প্রকাশ করে থাকি। কৌণিক বেগ ভেক্টরের সাথে আমাদের ঘূর্ণাবর্তিত ভেক্টর মানে যেটা তার সম্পর্কটা কি সেটা আমরা দেখাই। সো আমাদের এইটা হচ্ছে আমাদের কৌণিক বেগ ভেক্টর, এবং যেটার সাথে সম্পর্কটা হচ্ছে এরকম ওমেগা ইকুয়ালস টু হাফ জেটা, ওমেগা ইকুয়ালস টু হাফ জেটা। সো আমি যেটা বলবো সবাইকে যে তোমরা সবাই অবশ্যই এইখানে শুরু থেকে মেবি এইখানে কতটুকু কটা পৃষ্ঠা আছে আমি জানি না, একদম এইখান থেকে বেগ থেকে শুরু করে পথরেখার সমীকরণ, স্রোতরেখার সমীকরণ, তারপর এখানে আমাদের ডিডিটির সাথে যে সম্পর্কটা, সেইটা ন্যাবলাটা কিভাবে কাজ করতেছে, ত্বরণ বের করা, অবিচ্ছিন্নতা সমীকরণ, বেগ বিভব ফাংশন ও বেগের মধ্যকার সম্পর্ক, এবং বেগ বিভব ফাংশন আসলে কি দেয় আমাকে, এখানে আমাকে বেগের অংশক দেয়, ল্যাপ্লাস সমীকরণটা কি, এবং ফাইটা আমাদের ল্যাপ্লাস সমীকরণ মানে বেগ বিভব ফাংশনটা, তারপরে ঘূর্ণাবর্তিত ভেক্টরটা কি, এটা দিয়ে আসলে আমরা কি করি, আমরা একটা টেস্ট করি যে কোনো একটা প্রবাহ কি অঘূর্ণায়মান নাকি ঘূর্ণায়মান সেইটা, এবং আমরা এটাও দেখছি যে বেগ বিভবের যদি অস্তিত্ব থাকে তাহলে কি সেটা অবশ্যই কি হবে, একটা অঘূর্ণায়মান হবে। কোনো একটা বেগে যদি বেগ বিভব অস্তিত্ব থাকে তাহলে অবশ্যই সেটা কি
একটা অঘূর্ণায়মান প্রবাহ হবে, ঠিক আছে? একটা অঘূর্ণায়মান প্রবাহ হবে, সেইটা আমরা এখান থেকে দেখতে পারতেছি। তারপর আমরা কৌণিক বেগ ভেক্টরের সাথে ভর্টিসিটি ভেক্টর সম্পর্কটা কি? এই পুরোপুরি জিনিসটা, এই পুরো জিনিসটা তোমাদের এইখান থেকে এ পর্যন্ত ভালো করে শিখতে হবে। তাহলে তোমার ইজি লাগবে হাইড্রোডাইনামিক্সটা, ঠিক আছে? না হলে কিন্তু অনেক কঠিন লাগবে। তো নেক্সট লেকচার থেকে আমরা থিওরাম ধরবো। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।